বারান্দায় রেলিং এর উপর এক হাতের ভর রেখে চুপ করে দাঁড়িয়ে আছে আশিয়ান। ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে ভেসে এলো, কেমন আছো আশিয়ান? আশিয়ান তার ছেলের হাসি দিয়ে বলল, লাইক সিরিয়াসলি আমি কেমন আছি সেটা জানতে তুমি আমায় 2 বছর পর ফোন দিয়েছো? ভালো, খুব ভালো। তাহলে শোনো, আমি অনেক বেশি ভালো আছি, ঠিক আছে? ও, জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? তোমার ওই আঙ্কেল মার্কা স্বামী তো তোমাকে অনেক বেশ ভালোই রেখেছে, সেটা আবার জিজ্ঞেস করতে হয় নাকি? আর আমার এত টাইম নেই এসব আজাইরা কথা জিজ্ঞেস করার। ইলিয়ানা মুখ বুজে অপমানটা সহ্য করে নিল। শান্ত কণ্ঠে আবারও বলল, তুমি আগের থেকে অনেক পাল্টে গেছো আশিয়ান। আগে তুমি আমার একটা ফোন কলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে, আর এখন তুমি আমার কথাই সহ্য করতে পারছো না। ও হ্যালো, আগের দিন বাগে খাইছে। আগের আমি আর এখনকার আমি, এর মধ্যে রাত দিন তফাৎ। আর এখন তুমি বিবাহিত। আমার এত ঠেকা পড়েনি যে একজন বিবাহিত মেয়ের ফোন কলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করব, যেখানে এই আশিয়ান বলতে হাজার হাজার মেয়ে পাগল। আর সেখানে কিনা আমি একজন আন্টির ফোন কলের অপেক্ষা করব। কোন দুঃখে শুনি? হোয়াট ননসেন্স আর ইউ সেইং? আমি তোমার আন্টি হলাম কিভাবে? তুমি যাকে বিয়ে করেছো সে ঘুরিয়ে ফুরিয়ে আমারই দুঃসম্পর্কের এক আঙ্কেল হয়, বুঝলে? আর সেই হিসেবে তুমি আমার আন্টি। তুমি কেমন লোভী মেয়ে, হ্যাঁ? তা শোনো, আমার আঙ্কেল যে বিবাহিত তাকে তুমি জানতে না? নির্লজ্জের মতো একটা সংসার ভেঙে নিজের বাপের বয়সী একটা লোকের সাথে সংসার করতে তোমার একটু বিবেকে বাঁধেনি? এতই টাকার লোভী তুমি, ছি! আমার তো ভাবতেও ঘৃণা হচ্ছে। আশিয়ানের কথা সহ্য করতে না পেরে এবার ইলিয়ানা কান্না করে দিল। অন্য সময় হলে আশিয়ান উতলা হয়ে উঠতো ইলিয়ানার কান্নার সাউন্ড শুনে, বাট এখন একটুও কষ্ট হচ্ছে না তার, বরং ভালো লাগছে। এত অপমান করে মনটাই এক পৈশাচিক আনন্দ অনুভূত হচ্ছে তার। ইলিয়ানা কেঁদে কেঁদে বলল, আমি আমার ভুল বুঝতে পেরেছি আশিয়ান। তুমি যেমন আমার কেয়ার করতে, আর কেউ তেমনভাবে আমার কেয়ার করে না। আমি বেঁচে থাকলে কি আর মরে গেলেই বা কি, কারো কিছু এসে যায় না। আমি জানতাম না যে আশাদ বিবাহিত। সে এখনো তার আগের বউকে ভালোবাসে। আমার জন্য তার মনে কোনো জায়গা নেই। সে শুধু আমাকে ইউজ করার জন্য বিয়ে করেছে আশিয়ান। টাকা পয়সা থাকলেই যে সুখী হওয়া যায় না, তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি আমি। আমার আশেপাশে টাকা পয়সা ছড়াছড়ি, কিন্তু মনে কোনো সুখ নেই, আনন্দ নেই। এক প্রকার রোবটের মতো বেঁচে আছি, কোনো অনুভূতি কাজ করে না আশিয়ান। আমি ভালো থাকার অভিনয় করতে করতে হাঁপিয়ে উঠেছি, আর পারছি না। কিছুটা খারাপ লাগা অনুভব করছে আশিয়ানের, কিন্তু এতে তার তো কিছু করার নেই। নিজের দোষেই এমন পরিস্থিতিতে পড়েছে সে। অতি লোভে তাতে নষ্ট বলে একটা প্রবাদ আছে না? সেটা তোমার ক্ষেত্রেই ঘটেছে। বেশি লোভ করেছিলে তুমি এবং তোমার বাবা, তার ফল একাই এখন ভোগ করছো তুমি। এখন এখানে কারো কিছু করার নেই। কারো মন নিয়ে ছিনিবিনি খেলার শাস্তি তুমি এখন পাচ্ছ। আমি জানি তুমি এখনো আমাকে ভালোবাসো, যার কারণে তোমার মনে তুমি আজ পর্যন্ত কাউকে জায়গা দিতে পারোনি। আমি তোমার লাইফে আবারও ব্যাক করতে চাই আশিয়ান। প্রমিস করছি, আগের থেকে 3 গুণ বেশি ভালোবাসবো তোমায়, কখনো ছেড়ে যাব না। আশিয়ান ইলিয়ানার এই কথাটা শুনে হো হো করে হেসে উঠল। ইলিয়ানার ফোন দেওয়ার কারণটা এবার তার কাছে পানির মতো পরিষ্কার হলো। হাসতে হাসতে জবাব দিল, ও, এখন তোমার ফোন দেওয়ার কারণটা আমার কাছে স্পষ্ট হলো। আমার এত কিসের দরকার লাগছে যে তোমার মতো ইউজলেস একটা মেয়েকে আমি আবার আমার লাইফে ফিরিয়ে নেব? আমাকে বোকা মনে হয় তোমার? মানছি একটা সময় আমি তোমায় খুব ভালোবাসতাম, বাট এখন তোমার প্রতি এসব সো কল্ড ভালোবাসার ছিটে ফুটাও না আমার মনে নেই। তোমার জন্য না এই শাস্তিটাও অনেক সামান্য দিয়েছেন আল্লাহ। ওনার উচিত ছিল তোমাকে আরো বড় কোনো শাস্তি দেওয়ার। বাই দ্য ওয়ে, আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। 1 সপ্তাহ পর এঙ্গেজমেন্ট। তোমার দাওয়াত রইল। আমার বিয়েতে তোমার স্বামীকে নিয়ে এসো কিন্তু, কেমন? কি? তুমি বিয়ে করছো? কাকে? কে সেই মেয়ে? অফকোর্স আমি বিয়ে করছি। ভেবো না যে এতদিন তোমার দুঃখে সিঙ্গেল ছিলাম। আসলে নিজের ক্যারিয়ার নিয়ে খুব সিরিয়াস ছিলাম তো, তাই এতদিন বিয়ে করা হয়ে ওঠেনি। আজ গিয়ে আমার আব্বু চাচু মিলে আমার এবং আমার কাজিন তাসকিনের এঙ্গেজমেন্ট ঠিক করে এসেছেন। সামনের শুক্রবার এঙ্গেজমেন্ট। আর জানো, মেয়েটা না অনেক ভালো, অ্যাটলিস্ট তোমার মতো ছলনাময়ী নয়। আর হ্যাঁ, হুর পরের মতো সুন্দরী। তুমি তো তার নখেরও যোগ্য নও।
এভাবে বলো না প্লিজ আশিয়ান। আর যাই হোক, আমি তোমাকে এখনো ভালোবাসি। ভালোবাসা মাই ফোর্ট। তোমার এসব সো কল্ড ভালোবাসার গোষ্ঠী কেলাই। ফোন রাখো, আর কখনো আমাকে ফোন দিবা না। আমি এক্ষুনি তোমার নাম্বারটা ব্লক লিস্টে ফেলে রাখছি। আমাকে ডিস্টার্ব না করে তোমার ওই আঙ্কেল মার্কা হাজবেন্ডকে নিয়ে সুখে সংসার করো। গুড বাই অ্যান্ড ফর এভার। ইলিয়ানার আর কোনো কথা না শুনে ফোন কেটে দিল আশিয়ান। সাথে সাথে নাম্বারটা ব্লক লিস্টে ফেলে নাম্বার ফোন থেকে ডিলিট করে দিয়ে একটা বড় নিঃশ্বাস ফেলল সে। মন থেকে মুছে ফেলতে চায় সে সব বিষাক্ত কালো অতীত। বর্তমানকে নিয়ে বেঁচে থাকাই বুদ্ধিমানের কাজ। আর যাই হোক, আল্লাহ যা করেন সবসময় ভালোর জন্যই করেন। এবারও নিশ্চয়ই তার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। নিজের মনকে সান্ত্বনা দিয়ে রুমে ফিরে চলল আশিয়ান। বারান্দার ডোর লক করে পর্দা মেঝে দিয়ে রুমের লাইট নিভিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল সে। অতঃপর নানান চিন্তা ভাবনা করতে করতে ঘুমের দেশে পাড়ি জমালো। পরদিন সকালে উদিতা ঘুম থেকে অনেক সকাল সকাল উঠে যায়। এটা তার অভ্যাস। সে একা নয়, তার পরিবারের প্রত্যেকটা মানুষেরই একই অভ্যাস। ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে তাদের সবার দিন শুরু হয়। এটা ভীষণ ভালো একটা অভ্যাস, যা শরীর ও মনের জন্য খুব উপকারী। ফুপ্পির বাড়িতে এসেও অভ্যাসটা একটুর জন্য হেরফের হয়নি উদিতার। সকালে উঠে নামাজ পড়ে নিজে নিজে ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন, সে যে রুমে ছিল সেই রুম, উঠান, ছাদ সব পরিষ্কার করলো সে। এঁঠো থালা বাসন যা ছিল তা সব ধুয়ে মুছে পরিষ্কার করে যথাস্থানে রাখলো। ছাদের উপর তার ফুপির শখের ফুল গাছ ও কয়েকটা সবজি গাছ আছে, সেগুলোতে পানি দিল। তারপর আবার কিচেনে এসে সবার জন্য নাস্তা বানাতে লাগলো। কাজ ছাড়া এক মিনিটও বসে থাকতে পারে না উদিতা। নিজের বাসায় তো টই টই করে সারাদিন নিজেকে কাজে ব্যস্ত রাখতো সে। এখানে আসার পর ফুপি তাকে কিছু করতে দেয়নি, একমাত্র কালকে ছাড়া। তাই তো সকালে উঠেই সবার জন্য নাস্তা বানায় সে। ফুপি তাকে বকেন এসব কাজ করার জন্য, আবার মনে মনে খুশিও হন। তানিয়া উদিতাকে ভীষণ ভালোবাসে। তার কারণ হলো উদিতা এখানে এলে তানিয়াকে সব কাজে হেল্প করে। অথচ আলেয়া আপন ননদ হয়েও তাকে কোনো ধরনের কাজে সাহায্য করেই না, উল্টো আরো ফরমাইশ দেয়। তাকে প্রত্যেক দিন সকালে ও বিকেলে কফি বানিয়ে দিতে হয়, তার জন্য পছন্দের খাবার রান্না করতে হয়, তার রুম গুছিয়ে দিতে হয়। তানিয়া একটু নরম প্রকৃতির বলে সব মানিয়ে নিয়েছে। অন্য কেউ হলে কপালে ঝাঁটার বাড়ি মারত। মিসেস লিমা ও তানিয়া প্রায় সকাল 9টার দিকে ঘুম থেকে উঠলেন। কতদিন পর আজ শান্তিতে দেরি করে ঘুম থেকে উঠল তানিয়া। উদিতা না থাকলে সে সেই সকাল 5টায় ঘুম থেকে উঠে বাসার সমস্ত কাজ কাম করে। উদিতা ততক্ষণে সব নাস্তা বানিয়ে ডাইনিং টেবিলের উপর সাজিয়ে রেখে গোসল করে আবারও ডাইনিং রুমে চলে এসেছে। মিসেস লিমা এত সুন্দর নাস্তার বহর দেখে খুব খুশি হলেন। তারপরও উদিতার দিকে তাকিয়ে কপট রাগ দেখিয়ে বললেন, এই মেয়ে, এত সব কাজ করতে তোকে বলেছি আমি? এসব করার জন্য তানিয়া আছে, তুই কেন করতে গেলি? উফ, কি যে বলো না পপি, আমি তো এমনিতেই কয়েকদিন পর চলে যাব। তাহলে যতদিন আছি ততদিন না হয় তোমাদেরকে একটু রান্নাবান্না করে খাওয়াই। ভাবি তো এতগুলো বছর ধরেই এসব কাজ করে আসছে, এখন না হয় উনি কয়েকটা দিন অবসর সময় কাটাক। আমি ননদ হয়ে পায়ের উপর পা তুলে বসে বসে খাবো, আর ভাবি সারাদিন ধরে গাদার খাটনি খাটবে। আমি তা সহ্য করতে পারবো না ফুপি, তা তুমি ভালো করেই জানো। মিসেস লিমা এবার আমতা আমতা করে বললেন। তারপরেও উদিতা তাকে আর কিছু বলতে দিল না, জোর করে তাকে চেয়ার টেনে বসিয়ে দিয়ে বলল, আর কোনো কথা নয়, পারলে তোমার মেয়েকে বলে দিও ভাবিকে একটু রেসপেক্ট করতে। ভাবি কিন্তু একটা মেয়ে, হাজার হোক তারও কিন্তু শখ আহ্লাদ ও প্রাইভেসি বলে কিছু আছে। আর তোমার মেয়ে যার সাথে বিয়ে ঠিক হয়েছে তারও কিন্তু বোন আছে। এমন না হয় যেন আবার ওই মেয়েটা আলেয়াপুকে সারাক্ষণ 5 ফরমাসের উপর রাখে। এই যে তোমার মেয়ে এত এত 5 ফরমাস প্রদান করে ভাবিকে, ভাবি তো এ বাড়ির চাকরানি নয়, এ বাড়ির বউ হয় উনি, তোমার একমাত্র ছেলের একমাত্র বউ। থাক, কি রেস্ট নিতে মন চায় না? তাও তো মুখ ফুটে সে কিছুই বলে না কাউকে। ভুলে যেও না ফুপি, তুমিও কিন্তু এককালে কারো বৌমা ছিলে। আমার মুখে শুনেছি তোমার শাশুড়ি মা খুবই স্ট্রং একজন মহিলা ছিলেন, সারাদিন তোমাকে দিয়ে কাজের মেয়ের মতো কাজ করাতো। তাও তুমি মুখ ফুটে কারো কাছে অভিযোগ করতে না। নিজের সংসারের সচেতন নিজ হাতে আগলে গুছিয়ে রেখেছো, যার কারণে দেখো আজ তুমি খুব সুখে আছো নিজের ছেলে মেয়েদেরকে নিয়ে। তুমি চাইলে কিন্তু সেরা একজন শাশুড়ি মা হতে পারো ফুপি। ভাবি কখনো বৌমা মনে না করে নিজের মেয়ে ভাবতে পারো, দেখবে তোমার এই সংসারে সুখ উপচে পড়ছে। আমার ভাবি কিন্তু অনেক ভালো। লম্বা এক বক্তৃতা দিয়ে থামলো উদিতা।
মিসেস লিমা উদিতার বলা কথাগুলো শুনে মাথা নিচু করে বসে রইলেন। উদিতার কথাগুলো তাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। মনে মনে প্রতিজ্ঞা করে নিলেন তিনি তার বৌমার সাথে আজ থেকে নিজের মেয়ের মতো ব্যবহার করবেন। তার উপর কখনো সংসারের সব কাজ চাপিয়ে দেবেন না। অন্তর থেকে ভালোবাসবেন তানিয়াকে। তানিয়া টেবিলের সামনে দাঁড়িয়ে উদিতার বলা সমস্ত কথা মন দিয়ে শুনল। মেয়েটা এত ভালো কেন, কি সুন্দর তাকে বুঝতে পারে সে, মনে মনে ভাবছে তানিয়া। উদিতার বয়স যখন মাত্র 12 বছর তখন সেই বাড়িতে বউ হয়ে আসে এবং তখন থেকেই উদিতা তাকে অমায়িকভাবে স্নেহ করে নিজের আপন বোনের মতো। তানিয়াও তাকে ভীষণ স্নেহ করে। তানিয়া ধ্যান ভাঙল তার শাশুড়ি মা মিসেস লিমার ডাকে। তানু, চেয়ার টেনে বসে পড় মা, আজ থেকে একসাথে নাস্তা করব আমরা। মিসেস লিমা এতগুলো বছর পর এই প্রথম তানিয়াকে নিজের মেয়ের মতো তুই করে ডাকলেন, যেই ডাক ভীষণ আন্তরিক ও স্নেহ জড়ানো ছিল। তানিয়ার চোখ জলে টলমল করে উঠল, মুখে এক চিলটে হাসি ফুটে উঠেছে তার। খুশি হয়ে একবার উদিতার দিকে তাকালো সে। সেই দৃষ্টিতে ছিল স্পষ্ট একরাশ কৃতজ্ঞতা। উদিতা তানিয়ার দিকে তাকিয়ে মুচকি এসে ইশারা দিয়ে বসতে বলল তাকে। তানিয়া হাসি মুখে জবাব দিল, জি মা, বসছি। উদিতা, তুমিও বসে যাও আমাদের সাথে। এই তো নাস্তা রেডি, দিয়েই বসছি। উদিতা তিনজনের প্লেটে নাস্তা বেড়ে দিয়ে নিজেও বসে পড়লো চেয়ার টেনে। অতঃপর বিভিন্ন ধরনের গল্পগুজব করে নাস্তা করতে লাগলো ওরা। মিসেস লিমা ওদের দুজনের সাথেই আলিয়ার এঙ্গেজমেন্টের ব্যাপার নিয়ে আলোচনা করতে লাগলেন খুশি মনে। তানিয়া তার শাশুড়ির সাথে বেশ অনেকটা ক্লোজ হয়ে গেছে এত সময়। মিসেস লিমাও তানিয়ার সাথে এঙ্গেজমেন্টের ব্যাপারে বেশ কিছু বিষয় নিয়ে ডিসকাস করলেন। উদিতা তাদের শাশুড়ি বৌমার বন্ডিং দেখে মনে মনে ভীষণ খুশি। সে তো এটাই চাই যে ওরা সবসময় মিলেমিশে থাকুক, শাশুড়ি বৌমার মধ্যে কোনো প্রকার ভেদাভেদ না থাকুক। আলিয়া নবাবের মতো বেলা 12টায় ঘুম থেকে উঠল। উঠেই মিসেস লিমার কাছে এক গাদা বকা খেল সে। কথায় কথায় তার সাথে উদিতার তুলনা করলেন তিনি। উদিতার ব্যাপারে এত এত প্রশংসা শুনে কফির মগ আর বিস্কুটের প্লেট হাতে নিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে আবারও নিজের রুমে চলে গেল আলিয়া। উদিতার প্রশংসা মোটেও সহ্য করতে পারে না সে। তার নানার বাড়ির বংশের মাঝে উদিতার সবচেয়ে বেশি আদরের এবং সে অনেক বেশি প্রশংসনীয়, প্লাস রূপে গুণে অনন্যা। এই জন্য তাকে আরো সহ্য করতে পারে না আলিয়া। মনে মনে উদিতাকে ভীষণ হিংসে করে সে। নাস্তা শেষে উদিতার রুমে গিয়ে বাবা মায়ের সাথে ফোনে কথা বলল বেশ কিছুক্ষণ। তারপর সময় কাটাতে সোফার রুমে বসে টিভি অন করে টম অ্যান্ড জেরি দেখতে লাগলো। আলিয়া রুমে বসে তার ফ্রেন্ড সাইকেলের সাথে ফোনে চ্যাট করতে ব্যস্ত। মিসেস লিমা ওনার আত্মীয় স্বজন, ভাসুর, দেবর ও যাদেরকে ফোনের মাধ্যমে এঙ্গেজমেন্টের দাওয়াত দিচ্ছেন। রান্নাঘরে তানিয়া তার ছেলে মেয়েদের জন্য আলাদা করে ঝাল ছাড়া খাবার রান্না করছে। আর উদিতার ফুপা গেছেন ওনার চালের আড়তে ও ভাই মুরাদ সে তার অফিসে চলে গিয়েছে। ছেলে মানুষ বাসায় কেউ নেই, বাকি সবাই যে যার কাজে ব্যস্ত। এদিকে চৌধুরী হাউসে আশিয়ান সকাল 7টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে 1 মাগ স্ট্রং ব্ল্যাক কফি খেয়ে ছাদে চলে গেল। ছাদের একপাশে ওর পার্সোনাল একটা রুম আছে, সেখানেও সমস্ত জিম করার যন্ত্রপাতি রাখা। দৈর্ঘ্যে পুত্রে অনেক বড় ও প্রশস্ত রুম সেটি। সেখানে গিয়ে প্রায় 1 ঘন্টার মতো জিম করলো সে। তারপর রুমে এসে শাওয়ার নিয়ে ডাইনিং রুমে গেল নাস্তা করতে। ডাইনিং রুমে এসে দেখলো ওর আব্বু মিস্টার মোর্শেদ ও চাচু মিস্টার এনামুল, তার আপন বড় ভাই তাহমিদ, ছোট ভাই তাসজিদ, ছোট বোন এনা, কাজিন বড় ভাই তামজিদ, তাসকিন ও ছোট ভাই তাজিম। ওরা সবাই নাস্তা করছে। সেও গিয়ে এনার পাশে চেয়ার টেনে বসে পড়ল। প্রায় 1 সপ্তাহ পর সবার সাথে নাস্তা করতে এসেছে সে। এনা ভাইকে দেখে খুশি হয়ে বলে উঠল, গুড মর্নিং ভাইয়া। আশিয়ান ও হাসি মুখে আদুরে কণ্ঠে জবাব দিল। গুড মর্নিং সুইটি। বাকি সবাইকেও হাসি মুখে বলল, গুড মর্নিং এভরিওয়ান। আশিয়ানের এত সাবলীল ও স্বাভাবিক আচরণে মনে মনে অবাক হলেও তার থেকেও বেশি সবাই খুশি হলো খুব। তাকেও ওরা গুড মর্নিং জানালো। সবচাইতে বেশি খুশি হলেন মিসেস ইয়াসমিন। তার ছেলে যে তার কালো অতীত ভুলতে চাচ্ছে তা তিনি খুব ভালো করেই বুঝতে পারছেন। রান্নাঘরে কেয়া, তারিন, মিসেস তারানা কাজ করছেন। আশিয়ান মিসেস ইয়াসমিনকে উদ্দেশ্য করে বলে উঠল, আম্মু, আমাকে 1 কাপ মালাই চা দাও তো, অনেকদিন হলো খাই না। মিসেস ইয়াসমিন ব্যতিব্যস্ত হয়ে বললেন, এক্ষুনি দিচ্ছি বাবা। আশিয়ানের জন্য বরাদ্দ করে রাখা আলাদা কাপে কেটলি থেকে চা ঢেলে আশিয়ানের সামনে এনে রাখলেন তিনি। আশিয়ান মুচকে এসে প্লেট থেকে একটা স্যান্ডউইচ হাতে নিয়ে কামড় বসালো তাতে।
মিস্টার মোর্শেদ গলা খ্যাকারি দিয়ে আশিয়ানকে উদ্দেশ্য করে বললেন। আশিয়ান চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, আলহামদুলিল্লাহ পাপা, ভালোই যাচ্ছে। গতকাল কানাডার একটা কোম্পানি থেকে 500 কোটি টাকার ডিলটা কনফার্ম হয়েছে। আরও 2টো ডিল আপাতত পেন্ডিংয়ে আছে। মিটিংয়ে প্রেজেন্টেশন করার পর ভালো লাগলে তবে কনফার্ম করব। আরে বাহ, ভালো তো। আমাদের আসিয়ান যে আমাদের থেকেও টপ বিজনেসম্যান হয়ে গেছে দেখছি। দোয়া করি তোর কোম্পানি আরো উন্নতি হোক। আমিন। আমার ছেলের এত কষ্ট, এত পরিশ্রম অবশ্যই সফল হবে। হ্যাঁ রে, তোর অফিসের জন্য যে বলেছিলি এমপ্লয়ি লাগবে, বেশ কয়েকটা পোস্ট খালি হয়েছে শুনলাম। তো এমপ্লয়ি কি পেয়ে গেছিস নাকি? আজকে ইন্টারভিউ নেওয়া হবে। যোগ্যতা ও কতটুকু পরিশ্রম করতে পারবে সেটার উপর নির্ভর করে বাছাই করা হবে। জানোই তো, কাজে অলসামি আমি একদম মোটেই পছন্দ করি না। কাজের প্রতি সিনসিয়ার টাইপের লোক লাগবে আমার। ও, আমার পরিচিত দুজন আজ তোর অফিসে ইন্টারভিউ দিতে যাচ্ছে। তোর যা চাহিদা দেখা যাক টেকে কিনা। টেকলে ভালো, না টেকলে কিছু করার নেই। কাজের মধ্যেই আমি পরিচিত, আত্মীয় এসব দেখে রাখি না। যোগ্যতা ও পরিশ্রমী অনুযায়ী কাজ পায় লোক, হোক সে পরিচিত অথবা অপরিচিত। ভাইয়া, আমি আজ তোমার অফিসে যাব কিন্তু দেখতে। তো যা না, কে মানা করছে তোকে? আর হ্যাঁ শোন, আমার সাথে লাঞ্চ করবি আজ। 2 ভাই একদম একসাথে জম্পে আড্ডা দিব, ঠিক আছে? লাঞ্চ শেষে বাসায় চলে আসবে। ঠিক আছে ভাইয়া। এ মা, তাহলে আমি কি দোষ করলাম? এই আমাকেও সাথে নিয়ে যাবি কিন্তু তাজি। এত সুন্দর মুহূর্তকে আমি মিস করতে চাই না। ভাইয়ের সাথে আড্ডা দেওয়া আর অমাবস্যার চাঁদ হাতে পাওয়া সমান কথা। কাব্যিক, কথাবার্তা বাদ দে। তোর না হসপিটালে প্র্যাকটিক্যাল ক্লাস আছে শুনলাম? ও তো 12টা শেষ হয়ে যাবে, তারপর আমি ফ্রি। তোমার অফিসে যেতে কোনো সমস্যা নেই আমার। আমিও 12টার পর 3 ঘন্টার জন্য ফ্রি আছি আজ। তোদের সাথে যেতে কোনো প্রবলেম নেই। আমাকে ফেলে ভুলেও খাওয়া দাওয়ার প্ল্যান করিস না তোরা, ভালো হবে না কিন্তু। আর হ্যাঁ, আগে ভাগে বলে দিচ্ছি, আমি কিন্তু 1 টাকাও দিতে পারবো না। দিতে হবে না তোর টাকা, কিপটা কোথাকার। যা, আজকে আমি তোদের সবাইকে ট্রেড দেব, যত খেতে পারিস। থ্যাংক ইউ ভাইয়া। এনা মাঝখান থেকে বলে উঠল, আমি মানি না, আমাকে ফেলে তোমরা এভাবে প্ল্যান করতে পারো না। আমি কিন্তু এবার কান্না করে দিব। আশিয়ান হেসে ফেলল বোনের থ্রেড দেওয়া দেখে। মুস্কি এসে ওয়ালেট থেকে একটা ডেবিট কার্ড বের করে দিয়ে বলল, ওদের সাথে গেলে তুই তেমন মজা পাবি না। আর তার থেকে ভালো তুই তোর ফ্রেন্ডের সাথে শপিংয়ে চলে যা। তোর যা মন চায় কিনে নিস, চিন্তা করিস না। ডেবিট কার্ডে মোট 5 লাখ টাকার মতো আছে। সো নো চিন্তা, ডো ফর দে। পারলে ভাইয়ার জন্য কিছু কাপড় চোপড় কিনে নিয়ে আসিস। তোর চয়েস তো আবার ফার্স্ট ক্লাস। হ্যাঁ, আমি কেনাকাটা করার তেমন সময় পাচ্ছি না, কাজের চাপে। এনা খুশি হয়ে বলে উঠল, ইয়ে, আজকে শপিং এ যাব। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ঠিক আছে, চিন্তা করো না, তোমার জন্য শপিং করে নিয়ে আসবো। অ্যানাকোন্ডা সব নিয়ে গেল রে। ভাইয়া, তুমি ওকে গোটা কাটটাই দিয়ে দিলে। এই অ্যানাকোন্ডা, আমার জন্য কিনে আনিস কয়েকটা টি শার্ট। আইসে আমার মহারাজা, অর্ডার করছে আমারই। আমার ঠেকা পড়ছে, তোর জন্য শপিং করব। বলদ একটা, জাহান নামে যা। গো টু হেল ইউ বলদের হাড্ডি। কত বড় সাহস আমাকে অ্যানাকন্ডা বলে ডাকে। তোর হাড্ডি যদি গুড়া গুড়া না করছি তো আমারই তুই চিনস না এখনো। তুই বলো, তুই অ্যানাকোন্ডা, তুই বিচ্ছু, তুই একটা ল্যাচ ছাড়া বাদ। তুই রানু মন্ডল প্রোম্যাক্স, তুই কিপটা, তুই তার ছেড়া ইঞ্জিনিয়ার। তুই এনা এবার রাগে ফুঁসে উঠে একটা চামচ দিয়ে ঢিল মারল তাসজিদকে। চামচটা ওর হাতে গিয়ে লাগলো, তেমন একটা লাগেনি তার। এই সময় আশিয়ান হালকা ধমক দিয়ে বলে উঠল, এই বেয়াদবেরা, ঝগড়া থামাও তোমরা, নয়তো কাউকেই কিন্তু কিচ্ছু দেব না। আর এত বড় ছেলে মেয়ে তোরা, 2 দিন পর একজন ইঞ্জিনিয়ার আর একজন ডক্টর হয়ে যাবে, তারপরেও মারামারি ছাড়লি না। কি এসব? এই তোরা না টুইন ভাই বোন, তাহলে কোথায় কোথায় তো মারামারি করিস কেন? তোরা শান্তিতে বসে নাস্তা খাবি, তা না করে পায়ে পা রেখে ঝগড়া শুরু করলি। সেম অন ইউ গাইস। এনা জ্বলন্ত চোখে তাসজিদের দিকে তাকালো, যেন চোখ দিয়ে তাকে ভস্ম করে ফেলবে। এনাকে রাগাতেই ভীষণ ভালো লাগে তাসজিদের। এনার রাগ দ্বিগুণ করার জন্য দাঁত কেটে একটা ক্লোজ আপ মার্কা হাসি দিল সে। বিনিময়ে এনা হাত মুঠো করে ঘুষি দেখালো। আশিয়ান সামনে থেকে এনা চুপ করে গেছে, নইলে এতক্ষণে তাসজিদের খবর করে ছাড়ত সে।
আজ অনেকদিন পর ভাই বোনদের সাথে এত মন খুলে কথা বলছে আশিয়ান। তাদের খুনসুটিগুলো খুব ভালো লাগছে আশিয়ানের। ওই এলিয়ানার জন্য মন খারাপ করে নিজের ভাই বোনদের সাথে এত দূরত্ব তৈরি করে ফেলেছিল নিজের অজান্তেই। মনে মনে ভেবে নিল এখন থেকে তাদের সাথে সময় কাটাবে বেশি করে, তাহলে নিজেকে আর একা লাগবে না। তামজিৎ কফির মগ হাতে নিয়ে একটা পত্রিকা পড়ছিল বসে বসে। হঠাৎ সামনের পৃষ্ঠায় নজর বোলাতেই একটা নিউজ পড়ে থমকে গেল সে। উত্তেজিত হয়ে সবাইকে দেখিয়ে বলে উঠল, দেখো দেখো, ফ্লাইওভারের নিচে ওই নারী পাচারকারী মদনকে মাফিয়া সারাজ খান মেরে ফেলে রেখে গেছে। অনেক নিকৃষ্টভাবে মেরেছে তাকে। দেখতে কি বিভৎসই না লাগছে। মাগো, ভাবতে গায়ে কাটা দিয়ে উঠছে আমার। কই দেখি। এই বলে তামজিদের হাত থেকে পত্রিকাটা নিয়ে সারাটা কলাম পড়ে শেষ করলো সে। আশিয়ান নির্বিকার চিত্তে চা খাচ্ছে, যেন এতে তার কোনো ভাবান্ত নেই। এনা প্রশংসা করে বলে উঠল, কিং সারাজ খান আছে বলেই এখন কেউ অন্যায় করতে হলে 10 বার চিন্তা করে। আজকের এই ঘটনাটা অপরাধীদের মনে মারাত্মক প্রভাব ফেলবে। এরকম সারাজ খান যেন ঘরে ঘরে জন্মায়, তাহলে বাংলাদেশের আর অন্যায় বলে কিছু থাকবে না এবং মেয়েরা নিরাপদে সম্মানের সঙ্গে চলাফেরা করতে পারবে। বাকিরাও তার কথায় সায় জানালো। এনার হাত থেকে মিস্টার এনামুল এবার পত্রিকাটা নিয়ে পড়তে লাগলেন। এনা মনে মনে তার ভাই আশিয়ানকে সন্দেহ করে এই ব্যাপারে। ওর মাঝে মধ্যে মনে হয় যে এই আশিয়ানই হয়তো মাফিয়া কিং সারাজ খান, কিন্তু প্রমাণের অভাবে তাকে হাতে নাতে ধরতে পারছে না সে। তবে তার ভাই যদি সারাজ খান হয় তাতে তার কোনো আপত্তি নেই, বরং সে আরো খুশি হবে। সে সারাজের বিরাট বড় ফ্যান, তাই তার এত সন্দেহের কথা সে কাউকে জানায়নি। কি দরকার এসব বলে মানুষের মনে সন্দেহ জাগিয়ে নিজের ভাইকে বিপদে ফেলার? তার ভাই হয়ে থাকলেও তো সব সিক্রেট ফাঁস হয়ে যাবে। যেখানে আজ পর্যন্ত সারাজ খানের চেহারাটাও কেউ কখনো দেখেনি, না তার পরিচয় সম্পর্কে কেউ জ্ঞাত। কিং সারাজের গ্রুপ ভীষণ কেয়ারফুল এসব বিষয়ে। আজ পর্যন্ত তার গ্যাংয়ের কাউকে সাধারণ মানুষেরা কখনো দেখেনি। যার পরকালের টিকিট কাটা হয়ে গেছে একমাত্র সেই সারাজকে দেখতে পেয়েছে, নয়তো কেউ না। এরা এসব কিছু জানে, তাই তো এই অমূলক সন্দেহের কথা পরিবারের কাউকেই বলেনি। এতে অনেক অসুবিধা দেখা দেবে, তাই চুপ করে থাকাটাই শ্রেয়। আশিয়ান নাস্তা শেষ করে নিজের রুমে চলে এলো। রুমে এসে অফিস যাওয়ার জন্য রেডি হতে লাগলো সে। কালো রঙের শার্ট ইন করে পরে তার উপর পরলো কালো রঙের ব্লেজার, সাথে কালো প্যান্ট, কালো শুজ, কালো প্যান্টের ওয়াশ, কালো সানগ্লাস, এমনকি ফোনের কভারও কালো। ফুল ব্ল্যাক ফর্মাল ড্রেস আপে তাকে ভীষণ মানিয়েছে। আশিয়ানের কালো রংটা সবসময়ই খুব পছন্দের, তাই তো বেশিরভাগ সময়ই তাকে কালো গেট আপে দেখা যায়। চুলগুলো জেল দিয়ে একপাশে সেট করে আঁচড়ে নিল হেয়ার ব্রাশ দ্বারা। আয়না নিজেকে এক পলক দেখে নিয়ে ফোন ও গাড়ির চাবি হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে এলো। আজ অনেকদিন পর নিচে এসে মিসেস ইয়াসমিনকে জোরে ডেকে বলল, আম্মু, আমি অফিসে যাচ্ছি, ফিরতে লেট হবে। মিসেস ইয়াসমিন এগিয়ে এসে বললেন, সাবধানে দেখে শুনে যাস বাবা। ওকে আম্মু, ডোন্ট ওয়ারি। এই বলে বাসা থেকে বেরিয়ে গেল আশিয়ান। বিশাল বড় গ্যারেজ থেকে নিজের ব্ল্যাক ফেরারি গাড়ি বের করে নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিল সে। মিসেস ইয়াসমিন আসিয়ান ও উদিতার ব্যাপারে মিস্টার মোর্শেদকে জানালেন সব। ছেলে বিয়ে করতে রাজি হয়েছে শুনে খুব খুশি হলেন তিনি। এ নিয়ে তো তার জন্য কম মেয়েকে দেখা হয়নি, প্রত্যেকটা বিয়ের প্রস্তাবই রিজেক্ট করেছে সে। কোনো মেয়ের ছবি দেখেও তার ভালো লাগেনি, হাজারটা খুঁজে বের করতো। বিয়ে না করার ধান্দা সব তো ওনারা ভালোই বুঝতে পেরেছিলেন, কিন্তু এবার সে নিজে থেকেই বিয়েতে রাজি হয়েছে, তাও কোনে না দেখেই। এটা খুবই অবাক করা বিষয় মিস্টার মোর্শেদের কাছে। তাও তিনি খুশি হয়েছেন, অ্যাটলিস্ট রাজি তো হয়েছে। বিয়ের জন্য এটাই যথেষ্ট। মিস্টার মোর্শেদ মিসেস ইয়াসমিনকে আদেশ দিলেন যত জলদি সম্ভব উদিতার বাবা মায়ের সাথে কথা বলে ওদের বিয়ের বিষয়টা পুরোপুরি পাকাপোক্ত করে ফেলতে, নইলে আবারও যদি আসিয়ানের মত পাল্টে যায় তাহলে তো সমস্যা। বলা যায় না কিছু, ওকে দিয়ে বিশ্বাস নেই। মিসেস ইয়াসমিনও সায় জানালেন মিস্টার মোর্শেদের কথাই। 9:30টার দিকে এনা তার ক্লাসে চলে গেল। তাহমিদ, তামজিদ ও তাসকিন তাদের অফিসের উদ্দেশ্যে চলে গেল। তাসজিদ গেল হসপিটালে এবং তাজিম গেল তার ভার্সিটিতে। পিচ্চি দুইটা এরাত এবং পুতুল ওরা সেই সকালে স্কুলে চলে গিয়েছে। মিস্টার মোর্শেদ এবং মিস্টার এনামুলও দেরি না করে ওনাদের অফিসে চলে গেলেন। মহিলারাও সার্ভেন্টরা ছাড়া বাসায় আর কেউ নেই। মিসেস ইয়াসমিন বেলা প্রায় 2:30টার পর রান্না বান্না ও অন্যান্য কাজকর্ম সেরে একদম ফ্রি হয়ে
মিসেস লিমাকে ফোন দিয়ে ওনার সাথে দীর্ঘক্ষণ কথা বললেন। মিসেস লিমাও বেশ আন্তরিকতার সাথে মিসেস ইয়াসমিনের সাথে কথা বলছেন। মিসেস ইয়াসমিন একটুও সংকোচ না করে ডিরেক্টলি উদিতাকে আশিয়ানের জন্য বিয়ের প্রস্তাব দিলেন। ওনার ছেলে যে উদিতাকে বিয়ে করতে রাজি হয়েছে এ কথাও জানালেন মিসেস লিমাকে। মিসেস লিমা খুব খুশি হলেন মনে মনে। রাজপুত্রের মতো ছেলেটার সাথে উদিতার বিয়ে হবে ভাবতেই ভীষণ উৎফুল্ল হয়ে গেছেন তিনি। মিসেস ইয়াসমিনকে কথা দিলেন উদিতার আব্বু আম্মুকে কালকেই তিনি তার বাসায় ডেকে আনবেন এবং সর্বোচ্চ চেষ্টা করবেন ওদেরকে রাজি করানোর। ওনার ছোট ভাই ওনার কথা ফেলবে না বলে প্রচুর আত্মবিশ্বাস রয়েছে মিসেস লিমার মনে। মিসেস ইয়াসমিনকে তিনি নিশ্চিন্তে থাকতে বললেন এবং মিস্টার মোর্শেদ ও মিসেস ইয়াসমিনকে আবারও দাওয়াত জানালেন আগামীকাল ওনাদের বাসায় যাওয়ার জন্য। মিসেস ইয়াসমিনও হাসি মুখে দাওয়াতটা গ্রহণ করলেন। তাদের ওখানে যাওয়াটা যে ভীষণ জরুরি। মিসেস ইয়াসমিন দুপুরের খাওয়া সেরে রেডি হয়ে কেয়াকে সাথে নিয়ে ঢাকার বসুন্ধরা সিটিতে চলে গেলেন। উদ্দেশ্য উদিতার জন্য কিছু কেনাকাটা করবেন। যেতে যেতে কেয়াকে সবকিছু খুলে বললেন তিনি। কেয়া যেমন অবাক হলো তেমনই খুশিও হলো। যাক, তার দেবর তো বিয়ে করতে রাজি হয়েছে, এটাই অনেক বেশি। যে ছেলে বিয়ের কথা বললেই খেপে যেত, রাগ দেখাতো, সে যে এত সহজে বিয়ে করার জন্য রাজি হয়ে যাবে তা বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে কেয়ার। ড্রাইভার পার্কিং লটে গাড়ি পার্কিং করার পর দুজন কথা বলতে বলতে শপিং মলের ভিতর প্রবেশ করলো। কেনাকাটা করতে করতে এনা ও তার বান্ধবী তিশার সাথে ওনাদের দেখা হয়ে গেল। ওরাও ক্লাস শেষ করে সোজা শপিং মলে চলে এসেছে। তারপর ওরা সবাই একসাথে মিলে প্রচুর শপিং করলো। আশিয়ানের গাড়ি দেখা মাত্রই সিকিউরিটি গার্ড তাড়াতাড়ি করে গেট খুলে দিল। গেট খোলার সাথে সাথে আশিয়ান গাড়ি নিয়ে অফিসের পার্কিং এরিয়ায় ছাঁ করে ঢুকে পড়লো। গাড়ি পার্ক করার সঙ্গে সঙ্গে একজন গার্ড এসে গাড়ির দরজা খুলে মেলে ধরলো। গার্ডের হাতে গাড়ির চাবি দিয়ে ফোন হাতে ব্যস্ত ভঙ্গিতে গাড়ি থেকে বেরিয়ে সোজা অফিসের মেইন ডোর দিয়ে ঢুকে পড়লো আশিয়ান। প্রথম তলায় যত কর্মচারীরা ছিল সবাই দাঁড়িয়ে গেল আশিয়ান প্রবেশ করায়। অফিসের ম্যানেজার এসে তাকে সালাম দিয়ে জানালেন যে ইন্টারভিউয়ের জন্য প্রায় 250 জনের মতো মানুষ এসেছে। আশিয়ান তাদেরকে বিষয়টা হ্যান্ডেল করতে বলে লিফটে উঠে গেল। আশিয়ানের কেবিন 5ম তলায়। মিনিট 2 পর লিফটে গিয়ে 5 তলায় পৌঁছে গেল। লিফট থেকে বেরিয়ে ব্লেজার টেনে ফিট করে নিজের কেবিনের দিকে যেতে লাগলো সে। এখানেও যত কর্মচারীরা ছিল তারা সবাই আশিয়ানের সম্মানার্থে বসা থেকে কাজ রেখে দাঁড়িয়ে গেল। আশিয়ান তাদেরকে হাত দিয়ে বসতে ইশারা করে কেবিনের ভিতর চলে গেল। আশিয়ানের এত অ্যাটিটিউডের কারণে অফিসের প্রত্যেকটা মেয়ে তার জন্য পাগল, কিন্তু ভয়ে কেউ জীবনেও সেসব প্রকাশ করে না। শুধুমাত্র এসব কারণে আশিয়ান প্রায় 100 খানেক মেয়ের চাকরি খেয়েছে। তাই আসিয়ানকে কারো ভালো লাগলেও তা নিজের মনের মধ্যে চেপে রাখে, কারোর সাথে শেয়ার করারও উপায় নেই। এতটাই কঠোর পদ্ধতি ও নিয়ম এই অফিসের। কাজ করার নির্দিষ্ট রুলস না মানলে সরাসরি চাকরি থেকে বরখাস্ত করা হবে, এটাই নিয়ম আসিয়ানের অফিসের। এজন্য কাজের ব্যাপারে সবাই স্ট্রিক্ট। টাইমলি অফিসে এসে হাজির হতে হয়। সময়ের এদিক ওদিক হেরফের হলেই এক্সেক কারণ দর্শার্থে হয়, না হলে বেতন কেটে রাখা হয়। ছুটি নিতে হলেও উপযুক্ত কারণ দেখিয়ে তবে ছুটি নিতে হয়। এতটাই স্ট্রিক্ট রুলস। কাজের বাইরে এক্সট্রা কোনো কথা বা আলোচনা এখানে অ্যালাউ নয়। তাই কাজের বাইরে কেউ এক্সট্রা কথা বলে না। আশিয়ানের পিএ ইউনুস ও অফিসের গুরুত্বপূর্ণ 2 জন ব্যক্তি মিলে ইন্টারভিউয়ের বিষয়টা সামলাচ্ছেন। আশিয়ান তার রুমে বসে কফি খেয়ে খেয়ে বেশ কয়েকটা জমে থাকা ফাইলগুলো দেখে দেখে সাইন করলো। অতঃপর পেন্ডিংয়ে রাখা বাকি ডিলারগুলোর ব্যাপারে সমস্ত তথ্যাদি খতিয়ে দেখতে লাগলো। একটা কোম্পানি সুইডেনের এবং অন্যটা ইতালির। ফাইলের সবকিছু ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছে সে, কোনো তথ্যাদি যাতে চোখ এড়িয়ে না যায়। ইন্টারভিউ শেষ করতে করতে বেলা 2:30 বেজে গেছে। 250 জনের মধ্যে মোটামুটি 25 জনকে বাছাই করা হয়েছে। এই 25 জনকে আগামীকাল আবারও স্বয়ং আশিয়ান নিজে থেকে ইন্টারভিউ নিবে। এটা হচ্ছে চূড়ান্ত বাছাই পর্ব। 12:30টার পরপরই তাজিম তাসজিদকে নিয়ে আশিয়ানের অফিসে চলে এলো। তার মিনিট 15 পর এলো তাসকিন। 4 ভাই মিলে প্রায় আধ ঘন্টার মতন সারা অফিসে চক্কর দিল। আশিয়ান তাদেরকে সারা অফিসটা আবারও ঘুরে দেখালো। বেশ অনেক কিছুর ডেকোরেশন চেঞ্জ করা হয়েছে, আরো সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে অফিসকে। অফিস ঘোরাঘুরি শেষে তারা অফিস থেকে বেরিয়ে গাড়ি নিয়ে সোজা 5 স্টার রেস্টুরেন্টে চলে গেল। রেস্টুরেন্টে এসে একটা টেবিল বুক করে সেখানে বসে যার যা খেতে ভালো লাগে তা অর্ডার দিল ওরা। অর্ডারকৃত খাবার আসতে কিছুক্ষণ লাগবে, তাই আড্ডায় মশগুল হয়ে গেল সব ভাই।
আশিয়ান তার বেস্ট ফ্রেন্ডটা দুইটাকে ফোন করে বলেছিল আগে এখানে চলে আসতে। মিনিট 5 পর ওরাও এসে হাজির হলো। চেয়ার টেনে বসতে বসতে আসিফ বলল, হ্যালো এভরিবডি, আজ অনেকদিন পর তোদের সাথে দেখা হলো। কেমন আছিস তোরা সবাই? আমরা সবাই ভালো আছি। তুমি কেমন আছো? এই তো বেশ আছি। আজ সূর্য কোন দিক দিয়ে উঠলো বলো তো? স্বয়ং আশিয়ান আমাদেরকে রেস্টুরেন্টে আসার জন্য অফার করেছে। ভাবতেই অবিশ্বাস্য মনে হচ্ছে আমার। হয়েছে, আর ঢং করতে হবে না। বিয়ে করে তো দুইটা একদম পর হয়ে গেছিস। এখন আর নিজেদের বেস্ট ফ্রেন্ডের কথা মনেই পড়ে না একবারও। সবগুলোই স্বার্থপর তোরা। আমরা স্বার্থপর হলে তুই কি? প্রেমে ব্যর্থ হয়ে ছাকা খাওয়ার পর থেকে দেবদাস হয়ে একদম নিজেকে আমাদের থেকে গুটিয়ে ফেলেছিস। আমাদের কথা তো ভুলে গিয়েছিলি তুই। আমরা তো ঠিকই তোর সাথে যোগাযোগ করি সব সময়। আমরা বলে এখনো আছি। অন্য কেউ হলে ঝাড়ু দিয়ে পিটাই তো। হয়েছে ভাইয়ারা, এই তো খাবার এসে গেছে, এখন আর নো কথা কাটাকাটি, খাওয়া শুরু করো সবাই। ওয়েটার এসে টেবিলে অর্ডারকৃত খাবার সব সাজিয়ে দিয়ে গেল। খাওয়া শুরু করলো সবাই। তোমরা জানো তাসকিন ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে? আরে বাহ, এত দারুণ সংবাদ! কংগ্রাচুলেশন তাসকিন। অনেকদিন হলো কারো বিয়ে খাচ্ছি না, এবার তাসকিনের বিয়ে খাবো, ভাবতেই আনন্দ লাগছে। এনিওয়ে তাসকিন, কংগ্রাচুলেশন। থ্যাঙ্কস। কিরে আসিয়ান, তোর ছোট ভাইয়ের বিয়ে হয়ে যাচ্ছে, তুই কি এভাবে চিরকুমার থাকবি সারা জীবন? এবার অন্তত বিয়েটা করে নে। তহিদ আর আমাকে দেখ, বিয়ে শাদী করে বাচ্চার বাবা হয়ে গেছি। আর কত এভাবে দেখা থাকবি বলতো? আশিয়ান নীরবতা ভেঙে বলে উঠল, কে বলেছে আমি চিরকুমার থাকবো? একই দিনে আমারও এঙ্গেজমেন্ট। তোরা তোদের বউ বাচ্চাদের নিয়ে এর কয়েকদিন আগেই চলে আসিস। সবাই সন্দিহান দৃষ্টিতে আশিয়ানের দিকে তাকিয়ে আছে। তুমি ফান করছো তাই না ভাইয়া? এত সিরিয়াস মোমেন্টে তুমি কখনো ফান করো না। শালা, আমরা সিরিয়াসলি বলছি, আর তুই মজা করছিস আমাদের সাথে? আজব তো, মজা করবো কেন? আম্মু কাল রাতেই বলল আমাকে তাসকিনের জন্য মেয়ে দেখতে গিয়ে ওর হবু বউয়ের মামাতো বোনকে আম্মুর নাকি ভীষণ ভালো লেগে গিয়েছে। তারপর আম্মু কাউকে না জানিয়েই ওই মেয়েটাকে আন্টি পরিয়ে 10,000 টাকা সালামি দিয়ে চলে এসেছেন। কাল পরশু মেবি ওর আব্বু আম্মুর সাথে বিয়ের কথাবার্তা বলে সবকিছু পুরোপুরি পাকাপোক্ত করা হবে। আশিয়ানের কথা শুনে সবাই খাওয়া রেখে হা করে তাকিয়ে আছে তার দিকে, যেন ওর কথা কারো বোধগম্য হচ্ছে না। অবাক হয়ে তাসকিন বলে উঠল, ভাই তুই সত্যি বলছিস? মানে তুই ইলিয়ানাকে ভুলে আবার নতুন করে লাইফে মুভ অন করবি? সে যদি আমার খাঁটি ভালোবাসাকে ফেলে টাকার লোভে ওই বয়স্ক এমপিকে বিয়ে করতে পারে, তাহলে আমি কেন অন্য কারোর সাথে সংসার করতে পারবো না? হ্যাঁ, ওর জন্য আমি কেন এভাবে দেবদাস হয়ে থাকবো? মানছি আমি 2 বছর নিজেকে গুটিয়ে রেখেছিলাম সব কিছু থেকে। এটা নয় যে শুধু ওর কষ্টে, নিজের ক্যারিয়ারের জন্য এরকম সব কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছি। ওর জন্য কষ্ট লাগেনি তাও নয়, ওর কারণে অনেক কষ্ট পেয়েছি আমি প্রতিনিয়ত। তাই বলে নিজের জীবনকে কি একটা সুযোগ দেব না? ভুল মানুষকে ভালোবেসেছিলাম বলে কষ্ট পেয়েছি, কিন্তু দ্বিতীয়বার তো আর জীবনে ভুল মানুষের আগমন নাও ঘটতে পারে। আসিফ আর তৌহিদ আশিয়ানের পিঠ চাপড়ে দিয়ে বাহবা দিল। তাসকিন, তাজিম ও তাসজিদ খুশি হলো তাদের ভাইয়ের কথা শুনে। এই না হলে আমার বন্ধু, সাবাস বেটা, তোর তারিফ করতে হয়। সত্যি বলেছিস। বারবার তো জীবনে ছলনাময়ী কারো আগমন ঘটে না। কারো আগমনে জীবন নরক প্রায় হয়ে যায়, আবার কারো আগমনী বার্তায় জীবন হয়ে ওঠে স্বর্গ সুখের আভাস। তোর জন্য এর থেকেও ভালো কেউ অপেক্ষা করছে দেখিস। আন্টির চয়েস বলে কথা, তোর জন্য খাঁটি কাউকেই বেছে নিয়ে আসবেন, তিনি আমার বিশ্বাস। এবার সত্যি বিয়েটা করে নে, আমরা সবাই তোর সাথে আছি। হ্যাঁ রে, তুই দেখিস অনেক সুখী হবি। তখন তুই নিজেই বলবি আল্লাহর সেরা কাউকে তোর জীবন সঙ্গী হিসেবে বাছাই করে দিয়েছেন, যাকে পেয়ে তোর জীবনটা সুন্দর সাজানো বাগানের মতো হয়ে যাবে। মিলিয়ে নিস আমার কথা। এক সময় ইলিয়ানা অনেক আফসোস করবে আমার ভাইয়ের মতো এত ভালোবাসা ফিরিয়ে দিয়েছে বলে। অপেক্ষার শেষ থাকবে না তার। তবে আমার ভাইটার জন্য বেস্ট কেউ অপেক্ষা করছে। আশিয়ান তাচ্ছিলের হাসি দিয়ে বলল, আফসোস তো এখনই করা দিয়েছে সে আবারও আমার লাইফে ব্যাক করতে চায়, বাট আমি পাত্তা দিইনি ওকে। এই আশিয়ান কোনো ফেলনা নয় যে দূরে ঠেলে দিয়ে আবার কাছে আসতে চাইবে আর আমি নাচতে নাচতে রাজি হয়ে যাব। ভালোবাসতাম ঠিকই, কিন্তু এখন আর বাসি না।
কোনো ফিলিংস নেই ওর জন্য আর। ফোন থেকে ব্লক মেরে সোজা ডিলিট করে দিয়েছি ওর নাম্বারটা আমি। আমার আর কোনো পেছুটান থাকুক তা আমি কখনোই চাই না। আমি যে আমার আম্মুকে কথা দিয়েছি আমি আবারও লাইফকে মুভ অন করব, সব সময় হাসি খুশি থাকবো, কারোর জন্য আর কষ্ট পাবো না, নিজের পরিবারের সবার সাথে বেশি করে টাইম স্পেন্ড করব, নিজেকে আর কখনো একা ভাববো না। ভালো করেছিস ব্লক করে। ওর মতো বাজে মেয়ে এই দুনিয়ায় মনে হয় দুটো নেই। আবার লাইফে ব্যাক করতে চায়, শখ কত। কোন মুখে আবার ফোন দিয়েছে, বেহায়া মেয়ে জানি কোথাকার। ওসবে তুই মোটেও কান দিবি না, ইমোশনাল ব্ল্যাকমেল করতে চাইছে তোকেও। বিশ্বাস করো ভাইয়া, তোমার কথাগুলো শুনে ভীষণ খুশি হয়েছি। অবশেষে দুই ভাইয়ের বিয়ে একসঙ্গে হবে, কি আনন্দ। ঠিক তাই। আচ্ছা, আমাদের হবু ভাবির নাম কি? আশিয়ান মাথা চুলকে নামটা মনে করার চেষ্টা করলো। এত সবের মধ্যে নামটা ওর মোটেই মনে নেই। কি যেন নাম মেয়েটার, আম্মু বলল দীর্ঘ দিয়ে কি যেন নামটা, মনে আসছে না, সরি ভুলে গেছে। এসব একমাত্র তোর দ্বারাই সম্ভব। নিজের হবু বউয়ের নামটা ভুলে বসে আছে বলদ একটা। আমার তো এখন সন্দেহ হচ্ছে তুই এত বড় অফিস কি করে এক হাতে সামাল দিস। এই সামান্য নামটাই তোর মনে থাকে না? ওদের কথাবার্তা শুনে বাকিরা হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে। ওদের হাসি চাপিয়ে আশিয়ান বলে উঠল, আমার মনে নেই তো, কি হয়েছে আম্মুকে জিজ্ঞেস করে জেনে নিস, তাহলেই হলো। তা আশাপুর কি হবে? বেচারির তো মন ভেঙে দিলে তুমি। দেখো তোমার বিয়েতেই না আবার সিন ক্রিয়েট করে বসে। ওর বাপেরও সেই সাহস নেই। ওর 14 গোষ্ঠীর ভাগ্য ভালো যে আমি এখনো ওর সাথে স্বাভাবিক আচরণ করি। নেহাত পাপার বন্ধুর মেয়ে দেখে কিছু বলি না। এরকম কিছু করলে সে আমার আসল রূপ দেখতে পাবে, বুঝবে আশিয়ান চাইলে ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। বাকিরা বুঝলো আশা কোনো সিন ক্রিয়েট করলে ওর কপালে মারাত্মক দুঃখ অপেক্ষা করছে। আশিয়ান ওকে ছুঁচো ছাড়া আর কিছুই মনে করে না। এত ন্যাকার ষষ্ঠী আর জোকের মতো কোনো মেয়ে হতে পারে, আশিয়ান তা ভাবতেই পারেনি। তার আব্বু আম্মুও তাকে কিছু বলে না, উল্টো আরো আহ্লাদ করে ওকে। একমাত্র মেয়ে কি না, তাই সারাদিন মেকআপ করে থাকবে। আর ড্রেস আপের কি ছিঁড়ি, আশিয়ানের জাস্ট ঘৃণা লাগে ওকে দেখলে। আর সে বাসায় আসলেই আশিয়ানের পিছনেই পড়ে থাকে সব সময়। কিন্তু আশিয়ান তা মোটেই পছন্দ করে না। যাকে এইভাবে আড্ডা দিতে দিতে খাওয়ার পাট চুকিয়ে ফেললো ওরা। অতঃপর আরো মিনিট 5 গল্প করে যে যার পথে চলে গেল। তাসকিন, আসিফ ও তৌহিদ গেল তাদের যার যার অফিসে। তাজিম ও তাসজিদ একসাথে হাতির ঝিল ঘুরতে চলে গেল, আর আশিয়ান গেল তার অফিসে। এদিকে শপিং করতে করতে প্রায় সন্ধ্যা পার হয়ে গেছে। অতঃপর এনারা আজকের জন্য বিরতি দিয়ে রেস্টুরেন্টে সন্ধ্যার নাস্তা সেরে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। তিশা সন্ধ্যার অনেক আগেই চলে গেছে তার বাসায়। শুধু মিসেস ইয়াসমিনেরা রয়ে গিয়েছিলেন। প্রচুর কেনাকাটা করা হয়ে গিয়েছে আজ। সবাই খুব টায়ার্ড হয়ে পড়েছে। বাসায় পৌঁছে সবার আগে যার যার রুমে চলে গেল ওরা রেস্ট নিতে। মিসেস ইয়াসমিন উদিতা ও আলিয়ার জন্য প্রায় 15টার মতো শাড়ি কিনেছেন। শুধু উদিতার জন্যই মোট 10টা শাড়ি, সাথে ম্যাচিং ব্লাউজ, পেটিকোট, অর্নামেন্টস ও জুতাও আছে। সবকিছু ব্র্যান্ডেড। মিসেস তারানা ও তারিনকে ডেকে এনে সবকিছু দেখালেন মিসেস ইয়াসমিন। তারপর সবকিছু সুন্দরভাবে খুলে বললেন তাদেরকে। ওরাও খুব খুশি হলো শুনে। তবে তারিনের মনটা হালকা ঈর্ষান্বিত হয়ে উঠলো এ কথা শুনে যে উদিতা অনেক বেশি নজর কাড়া সুন্দরী। এ বাড়িতে তারিনের একটু বেশি দাপট, এ কারণে যে বাড়ির বউদের মধ্যে ও অনেক বেশি স্মার্ট এবং সুন্দরী। এমনকি কেয়ার সাথেও সে নিজেকে তুলনা করে ভাবে যে কেয়ার থেকে সেই অনেক বেশি সুন্দরী। এ নিয়ে তার মনে অহংকারের শেষ নেই। আলিয়াকে তার পছন্দ করার কারণ আলিয়ার গায়ের রং তার থেকে হালকা মান্দা টাইপ। অতএব সব সময়কার মতো তার দাপটটাই বেশি থাকবে ভেবেছিল সে। কিন্তু এখন উদিতার কথা শুনে যা বুঝতে পারছে সে, উদিতা তার থেকে 1000 গুণে সুন্দরী এবং গুণের দিক থেকেও অনন্যা। তাহলে উদিতা এবারের বউ হয়ে আসার পর তারিনের এই দাপট ও অহংকার তো তখন মাটির সাথে মিশে যাবে। এটা কিভাবে মেনে নিবে সে? চাইলেও স্টার জলসা ও জি বাংলার ভিলেন মহিলাদের মতো বিয়ে ভাঙতে পারবে না তারিন। নাটকে যেভাবে দেখায় এসব, বাস্তবে তা মোটেও সম্ভব না। মিসেস ইয়াসমিন যে কড়া টাইপের মহিলা, সিসিটিভি ক্যামেরার মতো সব দিক দিয়ে তার নজর থাকে, কোনো কিছু চোখ এড়ায় না তার। মনে মনে আল্লাহর কাছে মিনতি করতে লাগলো তারিন, বিয়ের কথাবার্তা যাতে আর না এগোয়, এখানেই যাতে সব স্টপ হয়ে যায়। কিন্তু একটা প্রবাদ আছে না, শকুনের দোয়ায় কখনো গরু মরে না। বেচারি হয়তো এ প্রবাদ সম্পর্কে অবগত নয়।
তাহলে ভাবি কালকে আমিও তোমার সাথে যাব। আমার আশুর হবু বউকে না দেখলে যে তৃষ্ণা মিটমেটা আমার কত ইচ্ছে আশুর বউকে দেখব, তার সাথে কথা বলবো। আল্লাহ যে আমার দোয়া এভাবে কবুল করবেন তা আমি ভাবতেই পারিনি। ছেলেটা যে রাজি হয়েছে এটাই অনেক বেশি। যাক, অবশেষে ছেলের সুমতি হয়েছে। শুক্রিয়া আল্লাহ তোমার দরবারে। মিসেস ইয়াসমিন মিসেস তারানার কথা শুনে মুচকি হাসলেন, বললেন, ঠিক আছে, আমরা বিকেল 3টায় ওনাদের ওখানে যাব। তুই রেডি থাকিস, আর এনামুল ভাইকেও বলিস আমাদের সাথে যেতে। আচ্ছা ঠিক আছে। মিসেস ইয়াসমিন এবার আলমারি থেকে ওনার গহনার সিন্দুক বের করে সেখান থেকে বেছে বেছে একটা স্বর্ণের গলার হার, একজোড়া কানের দুল, একটা ডায়মন্ডের নাকফুল, একজোড়া স্বর্ণের মোটা বালা ও একজোড়া চুড়ি, স্বর্ণের দুটো চ্যাপ্টা কারুকাজ করা আংটি এবং গলার সিম্পল একটা স্বর্ণের চেন এসব বের করে আলাদা একটা বক্সে ভরে রাখলেন। কালকে এগুলো উদিতাকে পরিয়ে দিয়ে আসবেন। আজকে আরো অনেক গহনা বানানোর জন্য অর্ডার দিয়ে এসেছেন পরিচিত ও বিশ্বস্ত জুয়েলারি শপে। কয়েকদিনের মধ্যেই বাসায় এসে দিয়ে দেবে সেসব। মিসেস ইয়াসমিন উদিতাকে একদম পুতুলের মতো সাজিয়ে স্বর্ণ দিয়ে মুড়িয়ে বাড়ির বউ করে নিয়ে আসবেন। তার আশিয়ানের বউ বলে কথা, কোনো কিছুর কোনো কমতি থাকতে দিবেন না তিনি। সবকিছু গুছিয়ে রেখে দিলেন। এখন রাতের ডিনারের ব্যবস্থা করতে হবে, তাই দেরি না করে রান্নাঘরে চলে গেলেন তিনি। তারিন দাঁড়িয়ে পেঁয়াজ কাটছে আর মনে মনে ভাবছে কিভাবে এই বিয়েটা ভেস্তে দেওয়া যায়। হুট করে তার মাথায় এক শয়তানি বুদ্ধি খেলে গেল। মনে মনে ছক কষে ফেললো কিভাবে কি করবে সেটার। প্ল্যান সাজানো হয়ে গেল। পৈশাচিকা হাসি দিল সে, যা কেয়া ছাড়া আর কারো বোধগম্য হলো না। ওর এরকম চতুর মার্কা হাসি দেখে কেয়ার কপালে ভাঁজ পড়লো। কেয়া খুব ভালো করে জানে কোনো শয়তানি বুদ্ধি মাথায় আসলে সে এভাবেই হাসে। এবার কোন ভেজাল সৃষ্টি করবে সে? আনমনে ভাবছে কেয়া। মনে মনে ঠিক করে ফেললো মিসেস ইয়াসমিনকে সব জানিয়ে দিবে আজকে। আগে থেকে সতর্ক থাকলে কিছুই করতে পারবে না সে। মিসেস ইয়াসমিন যে তার থেকেও বড় চালাক। মিসেস লিমা মিসেস ইয়াসমিনের সাথে কথা বলার পর থেকে ভীষণ উৎফুল্ল হয়ে আছেন। উদিতা ও তানিয়া বুঝতে পারল না ঠিক কী কারণে উনি এত খুশি, তবে ওনার খুশি দেখে তাদেরও ভালো লাগছে। মিসেস লিমা হাসি মুখে তাদের সাথে ঘরের সব কাজ করছেন। মিসেস লিমা উদিতার বাবা মিস্টার আনিসুলের সাথে ফোনে কথা বললেন অনেকক্ষণ। জানালেন কাল যে করেই হোক বাসার সবাইকে নিয়ে এখানে সকাল সকাল চলে আসতে। কোনো এক্সকিউজ তিনি শুনতে চান না। বড় বোনের এমন নাছরবান্দা মার্কা কথাবার্তার সাথে পেরে না উঠে হার মেনে অবশেষে মিস্টার আনিসুল কথা দিলেন যে তিনি কাল সকালে সবাইকে নিয়ে এখানে আসছেন। বিজয়ের হাসি হেসে ফোন রাখলেন মিসেস লিমা। যে করেই হোক উদিতার জন্য এ বিয়ের প্রস্তাব কিছুতেই নাকচ করা যাবে না। এবারের বউ হলে রাজরানীর মতো থাকবে ওনার ভাইজি। দুই বোনের বিয়ে এক জায়গায় হলে ক্ষতি কি, বরঞ্চ আরো বেশি ভালো হবে। আর আশিয়ান যে ছেলে, ওর বাবার সম্পত্তি ছাড়াও ওর যা আছে তাতে সে রাজার হালে বাকি জীবন পার করতে পারবে। আজ তো একটা নামি নামি কোম্পানির মালিক সে। এই বয়সে কত সুনাম অর্জন করেছে সে, তা বলবার অপেক্ষা রাখে না। আর আশিয়ান কত বিয়ের প্রস্তাব নাকচ করেছে, ওর বাবা মা ওকে হাজার বলেও বিয়ের জন্য রাজি করাতে পারেননি। অথচ উদিতার কথা বলা মাত্রই সে অকপটে রাজি হয়ে গেল, কোনে না দেখেই। এটা তো এক প্রকার অবিশ্বাস্য ব্যাপার বলা যায়। যে ছেলের জন্য হাজার মেয়ে পাগল, সে ছেলে উদিতাকে বিয়ে করতে রাজি হয়েছে। বলতেই হয় যে উদিতার রাজ কপাল নিয়ে জন্মেছে। অবশ্য উদিতা কোন দিক দিয়ে কম? এরকম আগুন সুন্দরী মেয়েকে নিজের বউ হিসেবে প্রত্যেকটা ছেলেই চায়। উদিতা সন্ধ্যার নাস্তা তৈরি করে খেয়ে নিজের রুমে চলে গেল মাগরিবের নামাজ পড়ার জন্য। নামাজ আদায় করা শেষে রান্নাঘরে গিয়ে ফুপিকে রাতের রান্না করতে হেল্প করতে লাগলো। মিসেস লিমা উদিতা এবং তানিয়াকে বললেন কালকে আবারও আলিয়ার শ্বশুরবাড়ির লোকেরা এখানে আসছেন। উদিতা স্বাভাবিকভাবেই নিল ব্যাপারটা। এবাড়ির মেয়ের সাথে যখন তাদের ছেলের বিয়ে ঠিক হয়েছে, তখন এখানে ওদের অবাধ যাতায়াত চলবে। এতে অবাক হওয়ার কিছু নেই। বেচারি উদিতা তো জানেই না যে ওরা আলিয়ার জন্য নয়, বরং তার জন্যই কাল এখানে আসছে। রাতে ডিনার শেষে উদিতা নিজের রুমে চলে এলো, আর বাকিরা ড্রয়িং রুমে বসে নানান বিষয় নিয়ে কথাবার্তা বলছে। উদিতার কেন জানি আজ অনেক মাথা ব্যথা করছে, তাই তাদের আলোচনায় সামিল না হয়ে রুমে এসে কোনো রকমে নামাজটা আদায় করে নিয়ে বিছানায় শোয়া মাত্রই ঘুমিয়ে গেল সে। উদিতার রুমে চলে যাওয়ার মাত্রই মিসেস লিমা পরিবারের বাকি সদস্যদের জানালেন যে মিসেস ইয়াসমিন তার মেজ ছেলে আশিয়ানের জন্য উদিতাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। কালকে ওনারা বাসায় আসবেন বিষয়টা
পাকাপোক্ত করতে। আশিয়ান যে বিয়েতে রাজি এ কথাও জানালেন তিনি তাদেরকে। মিসেস লিমার কথা শুনে আলিয়া তো হিংসায় জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। ওর ওই অভিশপ্ত রূপের কারণে ছেলেদের মায়েরাই পাগল হয়ে যায় পুত্রবধূ করার জন্য। আলিয়ার থেকেও অনেক ভালো বিয়ের প্রস্তাব পেয়েছে অরিতা। হিংসা তো হবেই। তাসকিন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তার বেতন মাত্র 2 লক্ষ টাকার মতো। কিন্তু আশিয়ান একজন সেলিব্রিটি, নিজস্ব কোম্পানি তার। সারা দেশ জুড়ে এই কোম্পানির অনেকগুলো ব্রাঞ্চ আছে। আশিয়ানের মাসিক ইনকামই কোটি টাকার উপর। তার একার নিজস্ব ডুপ্লেক্স বাসা আছে, সিলেটে বাগান বাড়ি আছে, কক্সবাজারে সমুদ্র সৈকতের কাছে নিজের হোটেল আছে, যা সে নিজের ইনকাম দ্বারা গড়ে তুলেছে। নিজ উদ্যোগে 2টা এতিমখানা ও একটা বৃদ্ধাশ্রম করেছে। অনেক এতিম বাচ্চারা তার টাকায় পড়াশোনা করেছে। সব দিক দিয়ে একজন পারফেক্ট ব্যক্তিত্ব হলো আশিয়ান। এরকম ছেলে তো লাখে একটা মিলে। এত মেয়ের ক্রাশ কিনা উদিতাকে বিয়ে করতে চাইছে, ভাবতেই কষ্ট হচ্ছে আলিয়ার। যাকে সহ্য করতে পারে না সেই উদিতাই এখন ওই বাড়ির বউ হয়ে যাবে এবং তার সাথেই বাকি জীবন এক ছাদের নিচে থাকতে হবে যা হিসেবে। এটা কোনোভাবেই মন থেকে মেনে নিতে পারছে না আলিয়া। বড় ভাই মুরাদের কথা শুনে ধ্যান ভাঙলো আলিয়ার। বাহ, ভালোই তো। আশিয়ানের সাথে একবার দেখা হয়েছিল আমার অফিসিয়াল কাজে। কথাবার্তায় বেশ ভালো ছেলে বলেই মনে হলো তাকে। ব্যবহারও অনেক ভালো, খুব আন্তরিক, নীতিবান একজন মানুষ। আমাদের উদিতার ভাগ্য বলতে হবে, আশিয়ানের মতো ছেলেকে সে নিজের স্বামী হিসেবে পাবে। মামাকে রাজি করাও যে কোনোভাবে। এরকম একটা প্রস্তাব হাতছাড়া করা ঠিক হবে না। হ্যাঁ, মোরা ঠিকই বলেছে। শালাবাবুকে বোঝাও তুমি। মেয়ের বয়স হোক কম, আগের যুগের মেয়েদের তো 11 কি 12 বছরে বিয়ে হয়ে যেত। অদিদা তো তাও যথেষ্ট বুঝদার মেয়ে আছে, বিয়ের জন্য বয়স ঠিকই আছে। ছেলের বয়সও বেশি নয়। এত ভালো একটা বিয়ের প্রস্তাব কোনো মতেই নাকচ করা যাবে না। এই পরিবারের বউ হলে তো আলোর মতো উদিতার ভাগ্য খুলে যাবে। যেখানে স্বয়ং পাত্রের মা উদিতাকে পছন্দ করে আংটি পরিয়ে দিয়ে সাথে সালামিও হাতে ধরিয়ে দিয়ে গেছেন, সেইখানে ওনাদেরকে মানা করে দেওয়া মারাত্মক বোকামির কাজ হবে। কালকে এলে তোমার ভাইকে তুমি ভালো মতো বোঝাও, সাথে আমরাও বোঝাবো। হ্যাঁ, তা তো বোঝাবই, কিন্তু মেয়েটার বয়স তাও অল্প হয়ে যায় যে। এই বয়সে বিয়ে দিলে সেটা তো বাল্যবিবাহ হয়ে গণ্য হবে। তা কি ঠিক হবে? এখনো মেয়েটা এসএসসি রেজাল্ট বের হয়নি, আর তারও তো একটা মতামত নেওয়ার দরকার, তাই না? তাকে না জানিয়ে কি? মিস্টার গোলজার মিসেস লিমার কথা সম্পূর্ণ করতে দিলেন না। তিনি খেকিয়ে বলে উঠলেন, ধ্যাত, তুমি বেশি বোঝো কেন? এত পড়াশোনা করে কি হবে শুনি? সে তো মেয়েকে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ে দিতে হবে, আর মতামত নিতে হবে কেন? মেয়ে কি আমাদের থেকে বড় হয়ে গেছে নাকি? আমরা তো মেয়ের ভালোই চাইছি। বিয়ের পর তার স্বামী যদি চাই তাহলে পড়াশোনা অবশ্যই চালিয়ে যাবে, এতে তো কোনো সমস্যা নেই। তোমার ভাইয়ের কি বর্তমানে এত মরদ আছে যে লাখ লাখ টাকা খরচ করে পরে অন্য কোনো ছেলের সাথে মেয়ে বিয়ে দিবে? অথচ এই ছেলের সাথে বিয়ে দিলে 1 টাকা খরচও করতে হবে না, তারাই মেয়েকে সাজিয়ে নিয়ে যাবে। যৌতুকের দাবিও করছেন না। এত ভালো পরিবার কই পাবে ওরা? বাবা কিন্তু ঠিকই বলেছে আম্মু, তুমি বোঝার চেষ্টা করো। আশিয়ানের সাথে বিয়ে হলে উদিতা ভীষণ সুখী হবে। এত ভালো ছেলে এবং এত অমায়িক পরিবার হাজার খুঁজলেও পাবে না। আমরা ওর ভালো চাই সবসময়। বয়সটা কিন্তু তেমন একটা ম্যাটার করে না, দুজনেরই পারফেক্ট এইজ। এখন তুমি যে করেই হোক মামা এবং শাহরিয়ারকে রাজি করাও, বাকিটা আমরা সামলে নেব। সত্যি বলতে আমিও চাই আশিয়ানের সাথে উদিতার বিয়েটা হয়ে যাক। আমার উদিতা যে খুব সুখে থাকবে তা আমি জানি। শাশুড়ি হিসেবে মিসেস ইয়াসমিন অনেক ভালো একজন মানুষ। কালকে উদিতার সাথে বসে বেশ কিছুক্ষণ গল্প করেছিল তিনি এবং ওনার ছোট মেয়ে। উদিতাও ওনাদের সাথে একদম ফ্রি হয়ে গেছে বলতে গেলে। আমি যে করেই হোক আনিসকে বুঝাবো। আশা করি আনিস বুঝবে, আর আনিস রাজি হলে শাহরিয়ারও তখন এমনিতেই রাজি হয়ে যাবে। ব্যাপার না, আমি ওদেরকে ম্যানেজ করে নেব। আলিয়া বাদে বাকি দুজন মিসেস লিমার কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। অতঃপর আলোচনার সভা ভেঙে যে যার রুমে চলে গেল ঘুমাতে। কালকে অনেক কাজ আছে, মেহমান আসবেন বলে কথা। আশিয়ান প্রায় রাত 11:30টার পর বাসায় ফিরল। আজ আরেকটাকে পরকালে পাঠিয়ে দিয়ে এসেছে। আশিয়ান কখনোই নিজে খুন করে না, ওর গ্যাংয়ের মানুষ তারা করায়।
কারণ ইলিয়ানা ও তার আম্মু মারামারি করা মোটেই পছন্দ করেন না। ওদের জন্যই সে এসব থেকে নিজেকে বিরত রাখে। ওর আদেশে তার টিমের এরা কালপিটকে বের করে এনে মেরে ফেলে এবং কীটপতঙ্গ বেঁচে থাকলে দেশের ক্ষতি। তাই তো পুলিশের হাতে তুলে না দিয়ে নিজেই উপযুক্ত ব্যবস্থা নেয় সে। জেলে পাঠিয়ে কোনো লাভ নেই। পুলিশকে মোটা টাকার ঘুষ দিয়ে ঠিকই বেরিয়ে যায় এবং আবারও অপকর্মে লিপ্ত হয়ে পড়ে এসব হারামিরা। দেশের সঠিক বিচারের বড্ড অভাব, তাই তো আসিয়ান নিজেই ওদের বিচার করে। খাওয়া দাওয়া সেরে সবাই যে যার রুমে চলে গেছে অনেক আগেই। আসিয়ান ও শাওয়ারের পরে খাবার খেয়ে নিয়ে কিছুক্ষণ বিছানার উপর বসে রেস্ট নিল। ঘুম না আসায় নিজের রুমের সাথে একটা ছাদের মতো বিশাল বারান্দায় চলে গেল সে। বারান্দাটার পরিবেশ একদম খোলামেলা, এর উপরে কোনো ছাদ নেই। ছোটখাটো একটা সুইমিং পুল আছে সেখানে। আসিয়ান মাঝে মাঝে সুইমিং পুলটাতে সাঁতার কাটে। সুইমিং পুলের এক পাশে একটা টেবিল ও দুটো চেয়ার পেতে রাখা আছে, আর চারপাশে ঘিরে আছে শুধু কাঠগোলাপের গাছ, নয়নতারা ও টগর ফুলের গাছ। এগুলো আসিয়ানের প্রিয় ফুল গাছ। বেশ কয়েক রকম জাতের দুর্লভ অর্কিডের গাছও ছিল, কিন্তু সেগুলো ফেলে দিয়েছে আসিয়ান। ইলিয়ানার অর্কিড ফুল ভীষণ প্রিয় ছিল। রিলেশন থাকাকালীন সময়ে অর্কিড গাছগুলো নিজেই কিনে এনে লাগিয়েছিল আসিয়ান, কিন্তু ব্রেকআপের পর ইলিয়ানার সব স্মৃতি সে নিজেই নষ্ট করে ফেলেছে। আসিয়ান চায় না এই মেয়ের কোনো স্মৃতি তার জীবনে জড়িয়ে থাকুক। হাতে থাকা সিগারেটে লাইটার দিয়ে আগুন ধরিয়ে তাতে একটা টান দিয়ে ধোঁয়া ছেড়ে আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আসিয়ান। আকাশের বুকে এক ফালির চাঁদ উকি দিচ্ছে, যেন লুকিয়ে লুকিয়ে আসিয়ানের কষ্ট চাঁদটাও উপভোগ করছে। সারা আকাশ জুড়ে তারার মেলা। দেখে মনে হচ্ছে কালো একটা শাড়িতে কে যেন সাদা রঙের চুমকি বসিয়ে দিয়েছে। কেমন ঝিকমিক করছে সবগুলো তারা। মৃদু হাওয়ায় আসিয়ানের চুলগুলো হাওয়ার তালে তালে দুলছে। বিষণ্ণতায় ঘিরে ধরেছে তাকে। এই মুহূর্তে ইলিয়ানার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তের কথা মনে পড়ছে তার। অতীত। জান, তুমি আমাকে এত কেন ভালোবাসো বলো তো? আসিয়ান ইলিয়ানার প্রশ্ন শুনে মুচকি হেসে তাকে দু হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, তুমি তো আমার মন পাখি, কলিজার টুকরো। তোমাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো বলো তো? আমি একসময় বিবর্ণ হয়ে যেতে পারি, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসার সুপ্ত অনুভূতিগুলো কখনোই বিবর্ণ হবে না জান। কজ আই লাভ ইউ মোর দ্যান ইন মাই লাইফ। ইলিয়ানা এবার আসিয়ানের দুই গালে আলতো করে ভালোবাসার পরশকে দিয়ে বলল, আই লাভ ইউ টু জানু। মৃত্যুর আগ অবধি তোমার সাথে থাকবো। তোমায় এভাবে সারাক্ষণ ভালোবেসে যাব, কথা দিলাম। জানি তোমার এত এত ভালোবাসার কাছে আমার ভালোবাসা কিছুই না, বড্ড ফিকে, তারপরও খুব ভালোবাসি। আসিয়ান ইলিয়ানাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে আবেগময় কণ্ঠে বলল, জান, এভাবেই দুজন দুজনকে আজীবন ভালোবেসে যাব। খুব শীঘ্রই তোমাকে আমার করে নেব সোনা, কথা দিলাম। আসিয়ানের কথা শুনে ইলিয়ানা মুচকি হাসি দিয়ে শক্ত করে আসিয়ানাকে জড়িয়ে ধরে মুহূর্তটাকে অনুভব করতে লাগলো। বর্তমান কথা দিয়েও আজ কথা রাখেনি ইলিয়ানা। তার দেওয়া কথার কোনো মূল্যই ছিল না, তাই তো আসিয়ানকে ফেলে চলে গেছে সে। আসিয়ান ইলিয়ানার সাথে কাটানো সেই মুহূর্তগুলো মনে করে তাচ্ছিল্যের হাসি দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, সত্যি বলেছিলে তুমি। আমার ভালোবাসার কাছে তোমার ভালোবাসা বড্ড ফেকে ছিল। আমার জন্য তোমার মনে কিছুই ছিল না কখনো, যার কারণে আমাকে ছেড়ে যেতে তুমি দুবারও ভাবনি। এত ভালোবাসার ফল তুমি আমাকে এভাবে দেবে আমি তা কখনো কল্পনাতেও ভাবিনি। যদি আগে থেকে জানতাম তুমি টাকা ও ক্ষমতার লোভী, তাহলে জীবনেও তোমাকে ভালোবাসার মতো মারাত্মক ভুলটা আমি করতাম না। এখন যে তুমি আমার কাছে ফিরে আসতে চাইছো, কি মনে করেছিলে আমি বুঝতে পারিনি, তাই না? তুমি যে আমার টাকা ও আমার ফ্যামের কারণে আবার আমার লাইফে ব্যাক করতে চাচ্ছ, তা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। আজ আমার যে ক্ষমতা ও টাকা আছে, তাতে তোমার স্বামীর মতো 1000টা এমপিকে আমি কিনে নিতে পারি। আমি নিজেকে চ্যালেঞ্জ করেছিলাম ইলিয়ানা, দেখো আমি আজ সফল। নিজেকে এমনভাবে তৈরি করেছি যে এখন এই আসিয়ান তায়েফ চৌধুরীকে সারা পৃথিবীর মানুষ এক নামে চেনে। জানো, তোমার থেকেও অত্যাধিক সুন্দরী হাজার হাজার মেয়ে আমার পেছনে লাইন দিয়ে পড়ে আছে। শতাধিক মেয়ে আমাকে এক রাতের জন্য নিজে থেকে অফার করে। প্রচুর রুম ডেটের অফার আসে আমার কাছে, কিন্তু আমি তো কখনো পাত্তাই দেই না, কারণ আমি মনে করি সব মেয়েরাই তোমার মতো ছলনাময়ী, পাক্কা অভিনেত্রী। তাই তো মেয়েদের থেকে সব সময় দূরত্ব বজায় রেখে চলি। তোমার বিশ্বাসঘাতকতার কারণে এখন কোনো মেয়েকে বিশ্বাস করতেই ভয় লাগে আমার। তুমি তো খুব সুকৌশলে আমার মনটা ভেঙে দিয়ে চলে গেলে।
কি ভেবেছো আমাকে কষ্ট দিয়ে তুমি সুখী হবে? মোটেই না। তুমি অবশ্যই আমার মন ভাঙার শাস্তি পাবে, এবং সেটা খুবই তাড়াতাড়ি। একদিন তুমি আমার পায়ে ধরে তোমার কৃতকর্মের জন্য মাফ চাইবে, কিন্তু তখন আমি তোমায় মাফ করব না, বরং তৃপ্তির সাথে তোমার কষ্টগুলো উপভোগ করব। যতটা কষ্ট তুমি আমাকে দিয়েছো তার থেকেও 1000 গুণ কষ্ট তুমি নিজে পাবে। অপেক্ষা শুধু সময়ের। আপনার টাইম আয়েগা ইলিয়ানা, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। পৈশাচিক এক হাসি দিয়ে হাতে থাকা জ্বলন্ত সিগারেটে কষে এক টান লাগালো আশিয়ান। সিগারেট খাওয়া শেষ করে সেটা মাটিতে ফেলে স্লিপার দিয়ে মনের ঝাল মিটিয়ে পিষ্ঠ করে ফেললো সে। মনে মনে এই আধ খাওয়া সিগারেটটাকে ইলিয়ানা ভেবেই মনের ঝাল মিটিয়েছে আশিয়ান। তারপর দুঃখে যন্ত্রণায় নিজের চুল টেনে তাচ্ছিল্যের হাসি হেসে তার নেশা ধরানো খোলা কণ্ঠে সুর করে গেয়ে উঠল। अभी अभी तो मिले थे फिर जुदा हो गए, क्या थी मेरी खता तुम सजा हो गए, मुझे खोने के बाद के दिन तुम मुझे याद करोगे, फिर देखे न मिलने की मुझसे तुम फरियाद करोगे, मुझे खोने के बाद के दिन तुम मुझे याद करोगे, फिर देखे न मिलने की मुझसे तुम फरियाद करोगे। গানটি গিয়ে নিজেই পাগলের মতো হেসে উঠল আশিয়ান। বিড়বিড় করে বলল, You will pay for it, Ileana. Just wait and watch for perfect timing. ধীর পায়ে হেঁটে বারান্দা থেকে নিজের রুমে ফিরে এলো আশিয়ান। বারান্দায় ওর রুমের ডোর লক করে লাইট নিভিয়ে বিছানায় শুয়ে পড়ল সে। মনে মনে নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলো আশিয়ান, আজ এই মুহূর্ত থেকে আর কখনোই ওই কালনাগিনীর কথা ভাববে না। নতুন জীবনের জন্য নিজেকে নিজের শুভকামনা জানালো। অপেক্ষা করছে এক নতুন ভোরের, যা তার জীবনকে আবারও তার আলোয় রাঙিয়ে তুলবে, যেখানে থাকবে না কোনো বিষণ্ণতা, থাকবে না কোনো কষ্ট ও গ্লানি, শুধুই বিরাজ করবে সুখময় আলোর দীপ্তি, যা আবারও নতুন করে বাঁচতে শেখাবে আশিয়ানকে। মৃদু একটা হাসি দিয়ে চোখ মুদল আশিয়ান। কয়েক মিনিট যেতে না যেতেই ঘুমের অতলে তলিয়ে গেল সে। হালকাভাবে শোনা যাচ্ছে তার নিন্দাচ্ছন্ন ভারী নিঃশ্বাস। আজ এতটা দিন পর পরম সুখে আরামে নিদ্রার দেশে হারালো আশিয়ান। পরদিন সকালে মিসেস লিমা ও তানিয়া সকাল থেকে ব্যস্ত সময় পার করছেন। উদিতাকে কোনো কাজ করতে দিচ্ছেন না ওনারা, সব কাজ একাই ওনারা করছেন। উদিতা জিজ্ঞেস করেছিল তাদেরকে যে তাকে কেন কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না। প্রত্যুত্তরে মিসেস লিমা বললেন, শোন, আজ তোর মা, বাবা, ভাই, ভাবি, ভাতিজা ওরা সবাই আসছে। এখন এসে যদি দেখে ওরা যে আমি তোকে দিয়ে কাজ করাচ্ছি, তাহলে আমাকে তোর বাবা মনে মনে কি ভাবে বলতো? সামনে না বললেও মনে মনে ঠিকই বলবে যে আমি তার মেয়েকে বেড়াতে নিয়ে এসেও কামলা খাটাচ্ছি। উদিতা তার বাবা মায়ের আসার কথা শুনে আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। তবে মিসেস লিমার কথা শুনে কপট রাগ দেখিয়ে বলল, ও পুপি, তুমি সবসময় খালি এক্সট্রা ভাবো। আমার আব্বু মোটেও এমন নয়, আর কাজ করা তো আমার হ্যাবিট, এটা আমি জীবনেও ছাড়তে পারবো না। উদায় বসে থাকতে কার ভালো লাগে বলো তো? আচ্ছা, আজকে না আলিয়া আপুর শ্বশুরবাড়ির লোকজনদের আসবে বললে, তাহলে আমি রান্না করি। ওই আন্টিটা বলেছিল পরের বার এলে আমার হাতে রান্না খাবে, যদি আমি থাকি আর কি। যেহেতু আমি এখানে আছি, তাহলে রান্নাগুলো আমি করে দাও। উদিতার কথা শুনে তানিয়া ও মিসেস লিমা মুখ টিপে হাসছেন। উদিতা তাদের হাসির কারণ বুঝতে পারলো না। হাবলার মতো অবাক হয়ে জিজ্ঞেস করলো, আশ্চর্য, আমি এমন কি বললাম যে হাসছো তোমরা? আমি তো শুধু রান্না করার কথাই তো বললাম, তাই হাসছো তো তোমরা? আজব। মিসেস লিমা কোনো মতে হাসি আটকে বললেন, তুই না রান্না করবি, তাহলে দাঁড়িয়ে আছিস কেন? আমাদের হাসির কারণ না খুঁজে কাজে লেগে যা। ছানার মিষ্টি 3 ধরনের পুডিং, কালোজাম, রসমালাই ও ফ্রুট কেকটা বানিয়ে রেখে দে তো জলদি। তারপর রুমে গিয়ে লম্বা করে একটা শাওয়ার নিবি, নিয়ে রেস্ট করবি। ততক্ষণ তোর ফ্যামিলির সবাই হাজির হয়ে যাবে। উদিতা মাথা ঝাঁকিয়ে কাজে নেমে পড়লো। বেচারি কোনো কিছুর আঁচও পেল না। কি থেকে কি হতে যাচ্ছে তার সাথে তা এখনো অজানা। দুপুর 1টা নাগাদ উদিতার পরিবারের সবাই মিসেস লিমার বাসায় এসে হাজির হলেন। এত জরুরি তলব দিলে না এসে থাকা যায় না।
মিসেস লিমা আগে থেকেই বলে রেখেছিলেন যে উষা ও তার স্বামীকেও সাথে নিয়ে আসতে, কারণ এখানে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে পরিবারের সবার উপস্থিতি ও মতামত আবশ্যক। উদিতা সবাইকে একসাথে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল। সব আন্ডা বাচ্চা খুশি হওয়ার ঠেলায় একজোট হয়ে এক রুমে গিয়ে খেলাধুলো আরম্ভ করে দিল। মিসেস লিমা ও মিস্টার গোলজার ও মোরাদ উদিতার পরিবারের সবার সাথে বিয়ের প্রস্তাবের বিষয়টা নিয়ে আলোচনা শুরু করলেন উদিতার সামনেই। সবকিছু শুনে উদিতা কাঠ হয়ে গেছে প্রায়। এজন্যই সেদিন ওই আংটি আর 10,000 টাকা সালামি দিয়েছিলেন তাকে মিসেস ইয়াসমিন। উদিতা পুরো বোকা বনে গেল যেন ঘটনার আকস্মিকতায়। কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে সে। সব শুনে শাহরিয়ার ও মিস্টার আনিসুল গম্ভীর হয়ে গেলেন। মুরাদ, মিসেস লিমা, মিস্টার গোলজার এক নাগাড়ে বোঝাতে লাগলেন তাদের দুজনকে। উষার স্বামী মিনাজ আসিয়ানকে চিনে, তার বর্ষের প্রিয় ভাজন হয় আসিয়ান। সেও আসিয়ানকে খুব পছন্দ করে, ছেলে হিসেবে সে খুব ভালো। এরকম সোনার টুকরো ছেলে লাখে একটা মিলে। সবাই মিলে আসিয়ান ও তার পরিবারের গুণগান গাইতে লাগলো। মিস্টার আনিসুল সবার কথা থামিয়ে উদিতার দিকে তাকিয়ে আদরি কণ্ঠে বললেন, আমার মেয়ে যা বলবে আমি তাই শুনবো, অন্য কারোর কথা নয়। মামনি, সবই তো শুনলে তুমি। তোমার কি মত আব্বুকে বলো। আমার মেয়ের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমি কিছু করব না। উদিতা এতক্ষণ মাথা নিচু করে বসেছিল। মিস্টার আনিসুলের কথা শুনে সে ধীর গলায় বলল, আব্বু, আজ পর্যন্ত তোমার এবং ভাইয়ার পছন্দে আমি জামা কাপড় পরে আসছি। যে স্কুলটা তোমাদের কাছে ভালো লেগেছে সেই স্কুলে পড়াশোনা করেছি। তোমাদের দুজনের কথা ছাড়া কখনো এক পাও নড়িনি। জীবনে সব কিছু তোমাদের সিদ্ধান্তই হয়েছে। তাহলে আজ এত বড় একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গিয়ে একা আমার উপর ছেড়ে দিচ্ছ কেন আব্বু? আমি তো এসবে কিছুই বুঝি না। এখন আমি তোমাদের উপর নির্ভরশীল আব্বু। তোমরা দুজন যা বলবে আমি তাই করব। তোমাদের কাছে ভালো মনে হলে আগাওয়ার নয়তো এখানেই থেমে যাও, আমার কোনো আপত্তি নেই। আজ পর্যন্ত তোমরা যা করেছো সব আমার ভালোর জন্যই করেছো, এবারও নিশ্চয়ই তাই করবে। তোমাদের কাছে ভালো লাগলে আমি রাজি। এইটাই শেষ কথা আব্বু, এইটা আমার সিদ্ধান্ত। উদিতার কথা শুনে শাহরিয়ার ও মিস্টার আনিসুল যার পরনায় আনন্দিত হলেন। উদিতা যে তাদের পছন্দের নিজের লাইফ পার্টনার চুজ করবে তা ওনারা ভাবতেই পারেননি। এরকম বাবার মাধ্যমে হাজার খুঁজলেও পাওয়া যাবে কিনা সন্দেহ। উদিতার বলা কথা শুনে মিস্টার গোলজার বলে উঠলেন, আলহামদুলিল্লাহ, আমাদের উদিতা মামনির কথা শুনে আমার মনটা ভরে গেছে। মেয়ে হলে উদিতার মতোই তো হওয়া উচিত। যাক, নিশ্চিন্ত হলাম। আমি তো ভেবেছিলাম উদিতা কান্নাকাটি শুরু করবে এসব কথা শুনে। আমার বোন সবসময় স্ট্রং অ্যাট ব্রেভ গার্ল। আমার উদুমনিটা আজকে আবারও প্রমাণ করে দিল যে সে আমার আদর্শ বোন। আই এম এ প্রাউড অফ হিম। যাক, আমার শালিকা তবে বিয়েতে আংশিক হলেও রাজি। যে পাত্রের জন্য তোমাকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে তাকে রিজেক্ট করার সাধ্য কারণে অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ছেলেটাই হলো আসিয়ান। এমন একটা লাইফ পার্টনার থাকলে জীবনে আর কি লাগে। ছেলেটা শিক্ষিত, মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে ফেলেছে 3 বছর আগে। এখন নিজের এত বড় বিজনেস সামলায়। বুঝলে হৃদিতা, তুমি অনেক লাকি। আমার ভাতিজি কোন অংশে কম নাকি জামাই বাবা? আমার উদিতা তো রাজকন্যা, তার কপালও রাজকপাল। আমার উদিতাকে যে বিয়ে করে নিয়ে যাবে তার 14 গোষ্ঠীর ভাগ্য সেটা বলতে হবে। মিসেস আনিতা আমতা আমতা করে বলতে লাগলেন, কিন্তু আমার মেয়েটার যে বিয়ের বয়স এখনো হয়নি। এখন এসব না ভাবলে হয় না। আমার বাচ্চা মেয়েটা এত প্রেশার কিভাবে নেবে? এখনো এসএসসি পরীক্ষার রেজাল্টটাও বের হয়নি ওর। বলছিলাম কি, মিসেস আনিতাকে থামিয়ে দিয়ে মিসেস লিমা বললেন, অনিতা, অযথাই তুমি চিন্তা করছো। এখানে যুগটা অনেক খারাপ, বিশেষ করে মেয়েদের জন্য। মেয়েকে যত ঘরে রাখবে ততই ভয়ে আশঙ্কা বাড়বে। আর সবসময় যে এরকম ভালো বিয়ের প্রস্তাব আসবে তার গ্যারান্টি কি শুনি? বিয়ে দিলেই শান্তি, খরচ কাজে দেরি করতে নেই। এই বয়সে বিয়ে দিলে ওরই ভালো। আর মিসেস ইয়াসমিন তো বলেই দিয়েছেন যে উদিতার বিয়ের পর যতটুকু লেখাপড়া করতে চাই করতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। আর আসিয়ানও নাকি চাই তার বউ পড়াশোনা কমপ্লিট করুক। মিসেস লিমার কথা শুনে মিসেস আনিতা আর কিছু বললেন না, চুপ করে গেলেন উনি। উদিতা কি আর বলবে? লজ্জায় মাথা নিচু করে বসে আছে। এত জলদি বিয়ের জন্য মোটেও প্রস্তুত নয় সে। তারপরও গুরুজনদের মুখের উপর কথা বলা চরম রকমের বেয়াদবিতে পড়ে, বিশেষ করে বাবা আর
ভাইয়ার সামনে তো ভুলেও এমন কিছু বলতে পারবে না উদিতা। তাই ওনাদের ওপরই সিদ্ধান্তটা চাপিয়ে দিয়েছে সে। ওরা যা ভালো বুঝে তাই করুক। মিস্টার আনিসুল বসা থেকে উঠে এসে উদিতার কপালে স্নেহের পরশেকে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে কণ্ঠে বললেন, আমার মেয়ের উপর আমার ভরসা আছে। আমি সব কিছু যাচাই করে তবে আমার মেয়ের বিয়ে দেব। এমনি এমনি নয়, আমার মেয়ের জন্য আমি সেরা কাউকে আশা করি। আসিয়ান ছেলেটা যদি সত্যি আমার মন মতো হয় তবে ঠিক আছে, আমি আমার মেয়েকে দিতে রাজি আছি। আমার বিশ্বাস তোরা খুব পছন্দ হবে ওকে। আমার উদিতার জন্য এই পরিবারই পারফেক্ট। তাই নইলে কি আমি আমার আলিয়াকে ওই বাড়িতে বিয়ে দেওয়ার জন্য রাজি হতাম বল? অকাট্য যুক্তি। সবাই চুপ করে আছেন। মিসেস লিমা আর কথা না বাড়িয়ে সবাইকে নিয়ে উদিতার রুম থেকে চলে গেলেন ডাইনিং রুমে দুপুরের খাবার খেতে। মিসেস আনিতা মেয়ের কপালে চুমু খেয়ে ওর মাথায় হাত বুলাতে লাগলেন। উদিতা মায়ের হাতে স্নেহের পরশ পেয়ে দেরি না করে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। মিসেস আনিতা মুচকি হেসে আদুরে কণ্ঠে মেয়েকে জিজ্ঞেস করলেন, আমার মেয়েটার কি মন খারাপ? কেন জানতে পারি সোনা? আম্মু, আমার যদি বিয়ে হয়ে যায় তাহলে আমি তোমাদের ছাড়া কিভাবে থাকবো বলো? আমার তো খুব কষ্ট হবে আম্মু। আমার তো বিয়ের শাদীর ব্যাপারে কোনো আইডিয়া নেই। মিসেস আনিতা বুকটা মোচড় দিয়ে উঠল মেয়ের কথা শুনে। উদিতা ওনার কলিজা, মেয়েকে তিনি ভীষণ ভালোবাসেন। এজন্যই এখন বিয়েটা মেনে নিতে পারছেন না তিনি। তার মেয়েটা কাজে কর্মে পটু হলে কি হবে? সে তো এখন অনেক ছোট। বিয়ের ধাক্কাটা সামলাতে পারবে তো সে? এত সব ভাবনা চিন্তা একপাশে সরিয়ে মিসেস আনিতা মুচকি হেসে মেয়ের কপালে আবারও ঠোঁট ছুঁয়ে বললেন, আমার আম্মুটা বিয়ের কথা শুনে বেশি নার্ভাস হয়ে গেছে মনে হয়। ভয়ের কিছু নেই আম্মু। সব মেয়েদের জীবনেই বিয়ে নামক একটা অধ্যায় থাকে। আগে হোক বা পরে হোক, বিয়ে এক সময় না এক সময় হবেই। এই নিয়ে এত চিন্তা করার কিছু নেই। সবাই ভালো পরিবার থেকে বিয়ের প্রস্তাব পায় না মা। তোমার ভাগ্য অনেক ভালো যে এরকম অমায়িক একটা পরিবার থেকে বিয়ের প্রস্তাব এসেছে। ওনাদের কথাবার্তা থেকে বুঝলাম ছেলের মা বাবা অনেক ভালো মনের মানুষ। ছেলেও ঠিক তেমনই। আর শুনেছি ছেলের ছোট বোন নাকি পাগল হয়ে গেছে তোমাকে তার ভাবি বানানোর জন্য। এরকম পরিবার কজনই বা পায় শোনা? ওনারা সবাই তোমাকে ভীষণ পছন্দ করেছে। এখন তোমার আব্বু যদি তাদেরকে মনে ধরে তাহলে বিয়েটা কনফার্ম। মনে মনে নিজেকে প্রস্তুত করে নাও আম্মু। মনে রেখো তুমি কিন্তু অনেক স্ট্রং গার্ল, মোটেও ভয় পাবা না। আর আম্মু আব্বুকে মিস করার কিচ্ছু নেই। আমরা তোমার সাথে প্রত্যেক দিন যোগাযোগ করব, মাঝে মধ্যে গিয়ে দেখেও আসবো। তুমি তো জানো মা, মেয়েদের আসল ঠিকানা তাদের শ্বশুর বাড়ি, আর মেয়েদের প্রধান অভিভাবক তাদের স্বামী। নিয়তিকে মেনে নিও আম্মু, তোমার জন্য ভালো হবে। এটা মানো তো, আল্লাহ যা করেন সবসময় ভালোর জন্যই করেন। আল্লাহর উপর বিশ্বাস রাখো মা আমার, দেখবে তুমি খুব সুখী হবে। মিসেস আনিতার অনুপ্রেরণামূলক কথাবার্তা শুনে উদিতার মনের মধ্যে সাহসের আয় ভিড় করলো। তার মন খারাপ নিমেষেই হারিয়ে গেছে মায়ের কথা শুনে। ওর যখনই মন খারাপ হয় তখনই ওর আম্মু তাকে বিভিন্ন ধরনের কথা বলে তার মনে আনন্দের খোরাক জুগিয়ে দেন। ভয় পেলে সাহস ও উদ্দীপনামূলক কথাবার্তা শোনান। এতে সে নিজেকে মনে মনে স্ট্রং করে মনের সাহস যোগায়। তার আম্মু গ্রামের মেয়ে, তেমন একটা পড়াশোনাও করেননি। ক্লাস 8-এ অধ্যয়নরত অবস্থায় মিস্টার আনিসুলের সাথে ওনার বিয়ে হয়ে যায়, যার কারণে সংসার সামলাতে গিয়ে পড়াশোনা কন্টিনিউ করতে পারেননি। কিন্তু তিনি যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে। তার কথাবার্তা শুনে কখনোই মনে হবে না যে তিনি গ্রামের মেয়ে বা পড়াশোনা তেমন একটা করেননি। আসলে পড়াশোনা করলেই কেবল শিক্ষিত হওয়া যায় না, এর জন্য প্রয়োজন সঠিক বিবেক বুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী হওয়া। চৌধুরী হাউসে আশিয়ান সেই সকালেই অফিসে চলে গেছে। তাসকিন, তামজিদ, তাহমিদ ওরাও অফিসে। তাজিম গেছে বন্ধুদের সাথে ট্যুরে, আর তাসজিদ হসপিটালে। কেয়া, তারিন আর এনা মিসেস ইয়াসমিনদের সাথে আলিয়াদের বাসায় যাবে বলে বায়না ধরল। অগত্যা মিসেস ইয়াসমিন তাদেরকে সঙ্গে নিতে রাজি হলেন। বিকেল 4টার দিকে ওনারা রেডি হয়ে আলিয়াদের বাসার উদ্দেশ্যে রওনা দিলেন। মিসেস ইয়াসমিন মনে মনে ভীষণ খুশি। আজ অবশেষে আশিয়ানের জন্য মনের মতো একখান পাত্রী মিলল। আলিয়াদের বাসা মেহমানে ভরপুর। সবার কথাবার্তার শব্দ ও বাচ্চাদের চিৎকার চেঁচামেচির শব্দ সব মিলে এক আলাদা কোলাহল মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। মিস্টার এনামুল ও মিস্টার মোর্শেদ মিস্টার আনিসুলের সাথে পুরোপুরি রূপে মিশে গেছেন। দেখে মনে হচ্ছে যেন পুরনো 3 বন্ধু মিলে আড্ডা দিচ্ছেন। মিস্টার গোলজার, মুরাদ, শাহরিয়ার, মিনাজ, আলিয়ার বড় বোনের স্বামী ইমতিয়াজ ওরাও সেই আড্ডায় সামিল আছেন। মিসেস ইয়াসমিন, মিসেস আনিতা, মিসেস লিমা, মিসেস তারানা ওনারাও গল্পে মজে আছেন। কেয়া, তারিন ও এনা ভিতরে উদিতার রুমে গিয়েছে উদিতার সাথে দেখা করতে।
সঙ্গে আলেয়াও আছে। আলেয়ার বড় বোন সাফেয়া, তানিয়া ও শাহরিয়ারের বউ উসামা রান্নাঘরে ব্যস্ত, আর আন্ডা বাচ্চা সবগুলো একসাথে মিলে বাইরে উঠানে খেলা করছে। এনা তো উদিতাকে পেয়ে কথার ফুলঝুরি ছোটাচ্ছে। উদিতাও হাসি মুখে নতজানু হয়ে তাদের সাথে কথা বলছে। কেয়া মুগ্ধ হয়ে গেছে উদিতাকে দেখে। কি অপরূপ দেখতে মেয়েটি, যেন সাক্ষাৎ হুড়পড়ি। সাথে কি অমায়িক তার ব্যবহার, ওর সবকিছু মনোমুগ্ধকর। কেয়া প্রথম দেখায় উদিতাকে পছন্দ করে ফেলেছে নিজের যা হিসেবে। তাকে যে আশিয়ানের সাথে ভীষণ মানাবে। কেয়া যেমন খুশি হয়েছে, ঠিক তেমনই তারিন হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এত রূপবতী কিশোরী যে নিজেই সারাটা আগুনের ফুলকির মতো, তার আগমন চৌধুরী বাড়িতে পড়লে তো তারিনের বাহাদুরি ফুরিয়ে যাবে। উদিতা তো পুরো আগুন সুন্দরী। আশিয়ান ওকে দেখলে ড্যাম শিওর ও পাগল হয়ে যাবে। না না, যে করেই হোক এ বিয়ে আটকাতেই হবে, না হলে আমার রাজত্বে ভাটা পড়বে, মনে মনে ভাবছে তারিন। উদিতাকে পরানোর জন্য মিসেস লিমা ওনার আলমারি থেকে সালমন পিঙ্ক কালারের একটা হালকা কারুকাজ করা শাড়ি বের করে নিয়ে এলেন। উদিতাকে শাড়ি পরানোর দায়িত্ব কেয়া নিজে নিয়ে নিল। মিসেস লিমাও হাসি মুখে কেয়ার হাতে শাড়ি তুলে দিয়ে আবারও চলে গেলেন ড্রয়িং রুমে। কেয়া ব্লাউজ আর পেটিকোট হাতে নিয়ে উদিতাকে বলল ওয়াশরুম থেকে পরে আসতে। নত মুখে এসব নিয়ে ওয়াশরুমে চলে গেল সে। বেশ কিছুক্ষণ পর ব্লাউজ পেটিকোট পরে বের হলো। উদিতাকে দেখে কেয়া শাড়ি হাতে নিল তাকে পরিয়ে দেওয়ার জন্য। উদিতা লজ্জা মিশ্রিত অজানা আশঙ্কায় বারবার ঘেমে নিয়ে লাল হয়ে যাচ্ছে। নার্ভাসনেস তার মাঝে যেন জেকে বসেছে। কেন জানি তার ভয় লাগছে খুব। কেয়া বুঝতে পারলো বিষয়টা। মুচকি হেসে উদিতাকে সহজ করার জন্য বলল, উদিতা, তুমি কি ভয় পাচ্ছ? ভয় পেও না বোনো, এখানে ভয়ের কিছু নেই। আমার শ্বশুর শাশুড়ি কিন্তু প্রচুর ভালো। আর দেবরের কথা কি আর বলবো, বিয়ের পর তুমি বুঝতে পারবে। এখন এত লজ্জায় লাল হও না বোনো, লজ্জাটা আগামী সময়ের জন্য তুলে রেখো। উদিতা লজ্জা পেয়ে আমতা করে বলল, আসলে তেমন কিছুই নয় ভাবি, মানে আমি আসলে। হয়েছে, আর আমতা করতে হবে না, সহজ করো নিজেকে। এত নার্ভাস হওয়ার কিচ্ছু নেই। তবে নিশ্চিত থেকো, আজ বিয়ের বিষয়টা একদম পাকা হবে। মানসিকভাবে প্রস্তুত থেকো বোনো। আমার দেবরের সাথে তোমার জোড়া আল্লাহ মিলিয়ে রেখেছেন। উদিতার গাল টকটকে গোলাপি হয়ে গেছে লজ্জায়। এত লজ্জা সে জীবনেও পায়নি। কেয়া হেসে হেসে উদিতাকে শাড়ি পরিয়ে দিতে লাগলো। এদিকে ড্রয়িং রুমে কথাবার্তা তুমুল বর্ষণ চলছে। সবাই হাসি মুখে কথা বলছেন। মিসেস লিমা একটু পর পর এক একটা করে নাস্তার ডিশ নিয়ে আসছেন, যার অর্ধেকই তৈরি করেছে উদিতা। মিসেস লিমা প্রশংস গদগদে কণ্ঠে বলতে লাগলেন কোন আইটেমগুলো উদিতা বানিয়েছে। বাকিরাও খুব প্রশংসা করছে উদিতার হাতের রান্নার। মিসেস ইয়াসমিন তো বারবার মিস্টার মোর্শেদকে ইশারা দিয়ে বোঝাচ্ছেন যে দেখো কেমন গুণী মেয়েকে তোমার ছেলের জন্য পছন্দ করেছি। মিস্টার মোর্শেদ কিছু না বলে মুচকি হাসছেন শুধু। এবার মিস্টার এনামুল বলে উঠলেন, অনেক তো গল্প করলাম, এবার মেয়েকে নিয়ে আসুন, দেখি আমরা আমাদের মেয়েটাকে একবার। মিস্টার গোলজার সাথে সাথে বলে উঠলেন, হ্যাঁ তাই তো, আসলে বিষয়টা তো মাথা থেকে বেরিয়েই গেছে গল্পের তালে পড়ে। লিমা, যাও তো উদিতা মাকে নিয়ে এসো, যাও। হ্যাঁ হ্যাঁ, আমি ওকে নিয়ে আসছি। মিসেস লিমা ব্যস্ত ভঙ্গিতে ভেতরের রুমে চলে গেলেন। ততক্ষণে উদিতাকে কেয়া আর এনা মিলে তৈরি করে ফেলেছে। মিসেস লিমা রুমে ঢুকে উদিতাকে দেখে যেন থমকে গেলেন এক মুহূর্তের জন্য। সালমন পিঙ্ক কালারের শাড়িতে তাকে কি না লাগছে দেখতে। উদিতা এর আগে এত ঘটা করে কখনোই শাড়ি পরেনি, আজই প্রথম। মিসেস লিমা ভাবতেও পারেনি যে উদিতাকে শাড়িতে এত মায়াবী লাগবে। মিসেস লিমা মুগ্ধ হয়ে বলে উঠলেন, অপূর্ব, আমার উদিতামাকে আজ অনেক সুন্দর লাগছে, মাশাল্লাহ। কারোর নজর যেন না লাগে আমার মাটার উপরে। সপ্রশংস কণ্ঠে মিসেস লিমা উদিতার প্রশংসা করে এগিয়ে গিয়ে তার কপালে একটা চুমু দিলেন। মিসেস লিমার সাথে মিসেস আনিতাও এসেছিলেন। মেয়েকে প্রথমবার শাড়িতে দেখে তিনিও মুগ্ধ হয়ে গেছেন। মিসেস লিমার কথা শুনে মুচকি হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন তিনি। উদিতা লজ্জায় লাল হয়ে গেছে পুরো। উদিতার হাঁটু সমান লম্বা চুলগুলোকে কেয়া হাত খোপা করে মাথার উপর শাড়ির আঁচল দিয়ে ঘোমটা টেনে দিয়েছে। উদিতার চুলের প্রশংসা করতে করতে প্রায় হাঁপিয়ে গেছে এনা। তার জানা মতে উদিতার চুল খুবই আকর্ষণীয় আর সিল্কি। এই চুল দিয়েই সে আশিয়ানকে বেঁধে রাখতে পারবে বলে কেয়ার ধারণা। উদিতাকে কেয়া হাতে গলায় কানে কিচ্ছু পরায়নি, তার কারণ মিসেস ইয়াসমিন তাকে নিজ হাতে স্বর্ণের গহনাগুলো পরিয়ে দিবেন তাই। ডান হাতের আঙুলে শুধু মিসেস ইয়াসমিনের দেওয়া সেই আংটিটা রয়েছে। শাড়ির সাথে ম্যাচিং 3/4 হাতা সোনালি ব্লাউজ পরেছে সে, যার কারণে তার কনুইয়ের নিচ থেকে ধপধপে ফর্সা হাতটায় দেখা যাচ্ছে।
মুখে কোনো রকম প্রসাধনী সামগ্রী ব্যবহার করেনি সে, ঠোঁটে শুধুমাত্র মেড ইন লিপ বাম ব্যতীত। এতেই তাকে অপসরী বলে মনে হচ্ছে। সাজগোজ করলে না জানি কতটা আকর্ষণীয় লাগতো। মিসেস লিমা দেরি করলেন না, উদিতাকে সাথে নিয়ে ড্রয়িং রুমের উদ্দেশ্যে পা বাড়ালেন। উদিতার দুপাশে এনা ও কেয়া গার্ডের মতো ছিল। উদিতা লজ্জায় মাথা নিচু করে রেখেছে। ড্রয়িং রুমে গিয়ে এত মানুষ দেখে লজ্জায় পুরোপুরি আড়ষ্ট হয়ে গেল সে। অনেক কষ্টে নিজেকে স্বাভাবিক করে সবাইকে মিষ্টি স্বরে বিনীতভাবে সালাম দিল। তাকে দেখে মিসেস ইয়াসমিন ও মিসেস তারানা মুগ্ধ হয়ে তাকিয়ে আছেন। মিস্টার এনামুল ও মিস্টার মোর্শেদ হাসি মুখে সালামের জবাব দিলেন। মিসেস তারানা ও সালামের জবাব দিয়ে বলে উঠলেন, এখানে এসে বসো মা, আসো। উদিতাকে কেয়া ধরে ধরে নিয়ে গিয়ে মিসেস তারানা ও মিসেস ইয়াসমিনের মধ্যখানে বসিয়ে দিল। মিসেস তারানা উদিতার থুতনি আলতো করে ধরে মুচকি হেসে বলে উঠলেন, মাশাআল্লাহ, উদিতা মাকে আমার আশুর জন্য ভীষণ পছন্দ হয়েছে। তুমি ভীষণ মিষ্টি দেখতে মামনি। উদিতা প্রত্যুত্তরে কিছুটা বিব্রত হয়ে মুচকি হাসলো। মিস্টার মোর্শেদ এবার আদুরে কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি মামনি? উদিতা বিনীতভাবে আস্তে করে বলে উঠল, জি, ইসরাত আবিয়াত উদিতা আমার নাম। কোন ক্লাসে পড়ো তুমি আম্মু? জি, আমি এবার এইচএসসি পরীক্ষা দিয়েছি। রেজাল্ট তো মনে হয় দেয়নি এখনো, তাই না? জি না আঙ্কেল। ওহ, তা তোমার স্বপ্ন কি মামনি? পড়ালেখা করে বড় হয়ে কি হতে চাও? আসলে সেরকমটা এখনো ভেবে দেখিনি। আমার ভাইয়া চায় আমি একজন সমাজকর্মী হই। আমিও মনে মনে সেটাই ভেবেছিলাম। অনাথ, এতিম, অসহায় মানুষদের জন্য কিছু একটা করার সুপ্ত ইচ্ছে আছে আমার অনেক আগে থেকেই। আল্লাহ আমাকে সেরকম সামর্থ্য দিলে অবশ্যই আমি আমার স্বপ্নটা পূরণ করব। এছাড়া আপাতত অন্য কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করিনি আমি। উদিতার জবাব শুনে সবাই মুগ্ধ হয়ে গেলেন। এরকমটা করেও কেউ ভাবতে পারে তা ভাবতে পারেনি মিস্টার মোর্শেদ ও মিস্টার এনামুল। মিস্টার এনামুল সহাস্য বদনে বলে উঠলেন, আরে বাহ, আমাদের আসিয়ানের মতোই দেখি তোমারও সেম মনোভাব। আসিয়ানের সাথে তোমার মিলবে ভালো খুব। আমার ভাতিজাও তো একই কাজ করতে ভীষণ পছন্দ করে। সে তার নিজের ইনকামের টাকা দিয়ে দুটা এতিমখানা ও একটা বৃদ্ধাশ্রম তৈরি করেছে। অসহায় এতিম শিশুদেরকে নিজের টাকা দিয়ে পড়াশোনা করাইছে। ঈদ উল ফিতর ছাড়া প্রত্যেক মাসে মাসে সবাইকে জামা কাপড় কিনে দেয়। ঈদ উল আজহাতে সে সবসময় 5টা করে গরু কোরবানি দেয় অসহায় মানুষদের জন্য। শীতের মৌসুমে এলেই সে শীতের পোশাক ও কম্বল কিনে দেয় তাদেরকে। কেউ অসহায়, কেউ অসুস্থ হলে নিজে দায়িত্ব চিকিৎসা করায়। অকাতের অসহায় দরিদ্র মানুষদের পেছনে টাকা খরচ করে আসিয়ান। আমাদের কেউ তাকে বাধা দিই না, উল্টে আমরাও আমাদের ইনকাম থেকে ওর এতিমখানা ও বৃদ্ধাশ্রমের ফান্ডে দান করি। আমার ভাতিজার মতন নরম মনের মানুষ হতেই পারে না। খুব ভালো একটা ছেলে সে, যার মধ্যে অহংকারের কোনো ছিটেফোঁটাও নেই। মিস্টার এনামুলের কথায় সায় জানিয়ে মাথা ঝাঁকালেন মিস্টার মোর্শেদ ও মিসেস তারানা। মিসেস ইয়াসমিন মুখে মৃদু হাসি ফুটিয়ে ওনাদের কথা শুনছেন। শাহরিয়ার ও মিস্টার আনিসুল আসিয়ানের এ গুণের কথা শুনে মনে মনে ভীষণ খুশি হলেন। এরকম একটা ব্যক্তিত্বের মানুষকে কে ফিরিয়ে দিবে? উদিতার মনে আসিয়ানের প্রতি এক ধরনের শ্রদ্ধাবোধ জেগে উঠল। মানুষটা কত ভালো মনের হলে এতটা মানব দরদি হতে পারে তা বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হলো না উদিতার। আসিয়ান নামক ব্যক্তিটাকে উদিতা কখনোই দেখেনি, চেনেও না যে সে কে হতে পারে। আসিয়ানের প্রতি তার না কোনো ইন্টারেস্ট আছে আর না আছে ওর জন্য কোনো মাথা ব্যথা। উদিতা ফোন যেমন ইউজ করে না, তেমনি টিভিতে টম অ্যান্ড জেরি কার্টুন ছাড়া অন্য কিছু দেখে না। ভার্চুয়াল জগৎ থেকে একদম বিচ্ছিন্ন থাকার কারণে বেশিরভাগ সেলিব্রিটি ও নায়ক নায়িকাদেরকেই সে চিনে না। পড়াশুনো আর ঘর কন্যার কাজ নিয়েই তার সময় কাটে বেশি। আর তার ভাইয়া ল্যাপটপের নির্দিষ্ট অনেকগুলো রান্নার ভিডিও, 5 মিনিট ক্রাফটস এবং হাতের কাজ শেখার ভিডিও ডাউনলোড করে রাখে, যাতে উদিতা এগুলো দেখে কাজের কিছু শিখতে পারে। বাইরের জগৎ সম্পর্কে উদিতার বিন্দুমাত্র ধারণা নেই। ভাইয়া আর বাবার ছায়ার নিচে বড় হয়েছে সে এবং তার বোন। ফুলের টোকা অবধি লাগতে দেননি কখনো তাদের গায়ে। মধ্যবিত্ত পরিবারে জন্ম হলেও আদর ভালোবাসায় কোনো কমতি রাখেননি মিস্টার আনিসুল ওনার ছেলেমেয়েদেরকে। 2 বোন সেম ক্যাটাগরির, এক্সট্রা কোনো কিছুর চাহিদা নেই তাদের।